প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সাংস্কৃতিক এবং সামাজিকভাবে বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক অর্থনৈতিকভাবে রয়েছে। দুই দেশের ইতিহাস, সংস্কৃতি, ভাষাগত, ঐতিহ্যগতভাবে এবং শিল্পকলা এবং সংস্কৃতির প্রতি আবেগ প্রায় সমরূপ এবং উক্ত বিষয়গুলোতে যথেষ্ট মিল রয়েছে। বাংলাদেশের প্রতিবেশী হিসেবে ভারতকে আমরা মিত্র দেশ হিসেবেই দেখার চেষ্টা করি। মহান স্বাধীনতা যুদ্ধে অভূতপূর্ব নিঃশর্তভাবে আমাদের 1 কোটি মানুষকে বাংলাদেশের শরণার্থীদের আশ্রয় দিয়েছেন। পাকিস্তানি হানাদাররা যখন অপারেশন সার্চ লাইট নামে রাতে অন্ধকারে নিঃস্ব বাঙালির উপর হামলা করেছিল, তখন অসহায় বাঙালিরা সীমান্ত সংলগ্ন ওপার ভারতে জীবন বাঁচানোর জন্য আশ্রয় নিয়েছিল। 1971 সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে সেই দেশে একে অপরকে প্রায় মিত্ররূপে সহযোগিতা করেছিল। এমন সাহায্য বিপদকালীন সহযোগিতা কখনো ভুলে যাবার নয়, আমরা চিরদিন তাদের কাছে ঋণী থাকবো, কোনো সন্দেহ নেই। কিন্তু দেশ স্বাধীনের পর বা আমাদের অভ্যন্তরীণ পরিমণ্ডলে যেমন রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি, পারস্পরিক প্রতিবেশীয় নীতি প্রায় সকল স্থানে এই উপকারী দেশটির বিভিন্ন ভূমিকা নিয়ে রয়েছে। তীব্র প্রতিক্রিয়া আবির্ভাব হচ্ছে আমাদের দেশের রাজনীতিতে বিভিন্ন প্রান্তে। অতি সম্প্রতিকালে এইসব নিয়ে আলোচনা বা সমালোচনার ধার তীব্র হচ্ছে আমাদের দেশের আভ্যন্তরীণ রাজনীতিতে। দেশের অনেকের ভাষ্য, ভারত কি তাহলে সেই উপকারের ঋণ তিনি শোধ করে নিচ্ছে? সবচেয়ে তীর্যক অভিযোগ হলো ভারতের সাথে পারস্পরিক বাণিজ্য, বর্ডার, পানি চুক্তি এবং অন্যান্য সকল পর্যায়ে রয়েছে ব্যাপক বৈষম্য এবং বিশাল ঘাটতি। আজ আমরা শুনবো কি ঘাটতিগুলি, অথবা আমাদের এই জানাগুলির মধ্যে কোনো ঘাটতি রয়েছে কিনা। আলোচনা করবার জন্য আমার সাথে উপস্থিত রয়েছেন ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি। তিনি এখনই আমার সাথে যুক্ত হবেন। তিনি তার নেটওয়ার্ক নিয়ে একটু সমস্যা আছে, আমার সাথে যুক্ত হওয়ার জন্য তিনি চেষ্টা করে যাচ্ছেন। মাননীয় সংসদ সদস্য তিনি, জাতীয় পার্টি থেকে ব্রিগেডিয়ার জেনারেল অবসর হাবিবুর রহমান আমার সাথে রয়েছেন, তিনি নিরাপত্তা বিশ্লেষক। রয়েছেন রহিন হোসেন প্রিন্স, সাধারণ সম্পাদক সিপিবি, এবং রয়েছেন আমার সাথে মেজর অবসর ব্যারিস্টার সরওয়ার হোসেন, তিনি বিএনপি নেতা। আমি প্রথমেই শুরু করতে চাই ব্রিগেডিয়ার জেনারেল। আচ্ছা, আমি একটু সংশোধন করে দিই, আমি সম্পাদক সিপিবি কেন্দ্রীয় কমিটি, সাধারণ সম্পাদক। সরি জি, আমি জনাব ব্রিগেডিয়ার জেনারেল আপনাকে দিয়ে শুরু করতে চাচ্ছি। আপনি একটু দয়া করে বলবেন যে ভারতের প্রধানমন্ত্রী কিছুদিন আগে বাংলাদেশে আমাদের সফর করে গেছেন, এবং এই তার সফরের ঠিক এই কয়েকদিন পরেই গতকাল আমরা দেখতে পাচ্ছি ভারতীয় সেনা প্রধান তিনি বাংলাদেশ সফরে এসছেন। এই যে বাংলাদেশকে খুব বেশি তারা এখন ইতিমধ্যে সম্প্রতিকালে খুব বেশি গুরুত্ব দিচ্ছেন, নাকি অন্য কোনো মিন করছে বাংলাদেশের সাথে? আমরা যদি জানি যে সেনাপ্রধান বলেছেন যে বাংলাদেশের জাতীয় যে কোনো সংকটে সেনারা যে কোনো মুহূর্তে যে কোনো ধরনের উদ্যোগ নিতে প্রস্তুত আছেন, এই ধরনের কথাবার্তা শুনছি। এবং পাশাপাশি শুনেছি যে পারস্পরিক যে মিলিটারি কিছু চুক্তি হবে। এই সবকিছু মিলিয়ে আপনি সময়টা কিভাবে মূল্যায়ন করছেন জনাব হাবিবুর রহমান, ব্রিগেডিয়ার জেনারেল? আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে যারা এই শুধু অংশগ্রহণ করছেন এবং যারা শুনছেন বা দেখছেন, সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। আপনার প্রশ্নটা যেটা করেছেন যে বাংলাদেশের যে কদিন আগে ভারতীয় প্রধানমন্ত্রীর ভিজিট এবং এখন যে ভারতীয় সেনাপ্রধানের ভিজিট, এটা বিশেষ কোনো সিগনিফিকেন্স বেয়ার করে কিনা। তো আমি এখানে বলবো যে দেখুন, এগুলো আসলে দুটোই হচ্ছে বিশেষ উপলক্ষে এসছেন। প্রধানমন্ত্রী এসছেন বাংলাদেশের 50তম স্বাধীনতা বার্ষিকী উপলক্ষে ইনভাইটেড গেস্ট হিসেবে এসছেন, এবং সেনাপ্রধান এসছেন। সেনাপ্রধানরা এরকম ভিজিট করেন, বাংলাদেশের সেনাপ্রধান গিয়েছেন তখন ইনভাইট করে আসেন ভারতীয় সেনাপ্রধানকে, এবং ভারতীয় সেনাপ্রধান সেটা কাউন্টার কলন করেন, ভিজিট করেন। এটা একটা প্রোটোকল রিকোয়ারমেন্ট। আচ্ছা, বাট আমি আপনার প্রশ্নের যে অন্য দিকটা আছে যে কতটুকু বাংলাদেশকে তারা এখন গুরুত্বের সাথে নিচ্ছে বা বাংলাদেশে বিশেষ কোনো গুরুত্বের বিষয় আছে কিনা, আমি বলবো যে হ্যাঁ, বাংলাদেশ তো এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দেশ। আমাদের এই সাউথ এশিয়াতে বাংলাদেশ এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দেশ। বাংলাদেশ সব দিক থেকেই এখন, আপনি ভূ রাজনীতি যদি দেখেন, বাংলাদেশের লোকেশন দেখেন, বাংলাদেশের অর্থনীতি দেখেন, বাংলাদেশ ডেফিনেটলি একটা গুরুত্বপূর্ণ দেশ হিসেবে এখন এখানে প্রতীয়মান হচ্ছে। বিশেষ করে ভারতের কাছে বাংলাদেশ বেশি গুরুত্বপূর্ণ এই জন্য যে বাংলাদেশ এই সাউথ এশিয়ার যে রাষ্ট্রগুলো আছে,
এই রাষ্ট্রগুলোর মধ্যে আমি মনে করি যে ভারতের সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু রাষ্ট্র হিসেবে এখন ভারতের কাছে বাংলাদেশই আছে। আর পাশাপাশি ভারতের যদি ইন্টারেস্ট দেখেন ভূ রাজনীতির পয়েন্ট অফ ভিউ, আমি বলবো মিলিটারি টার্মস গুলি জানি না, ব্রিগেডিয়ার জেনারেল হাবিবুর রহমান তিনি আচমকা এসছেন নাকি পূর্ব ঘোষণা দিয়ে এসছেন, এ ব্যাপারে কিছু? এগুলো সব পূর্ব ঘোষিত, এগুলো আচমকা কোনো ভিজিট হয় না। এই লেভেলের ভিজিট কখনোই আচমকা হয় না। এটা আপনারা যাই বলেন, আমি বলবো যে এটা 5 দিনের সফর, রাষ্ট্রীয় সফর বা এই অনেক আগ থেকে শিডিউল করা হয়, অনেক প্রোটোকল মেনটেন করে এগুলো শিডিউল করা হয়। সুতরাং এগুলো আচমকা, আমার জানা মতে, আমার অভিজ্ঞতা বলছে আচমকা বলতে মানে জানা মতে মানে পাবলিকলি জানানো হয় কিনা সেটাই জানার জন্য। এগুলো ধরেন সেনাপ্রধানের ভিজিট তো পাবলিকলি জানাবার বিষয় না, এটা আসবেন যখন তখন পাবলিক নিউজ হয়। কিন্তু আগেই যে জানাতে হবে এটা কখনোই এটা ভিজিটটা এরকম পাবলিক কোন নিউজ হিসেবে আসে না, আসার কথাও না। যে আমি একই প্রশ্ন করতে চাই জনাব রুহুল হোসেন প্রিন্স, আপনার কাছে যেতে চাই। আপনি যখন আমার সাথে যুক্ত হয়েছেন অলরেডি ব্যারিস্টার শামীম হায়দার এমপি, আপনি তো শুনতে পাচ্ছেন। শামীম হায়দার এমপি, আপনাকে দিয়েই শুরু করতে চেয়েছিলাম। আপনি মাননীয় সংসদ সদস্য হিসেবে আছেন, আপনি আপনার জায়গা থেকে অবশ্যই গুরুত্বপূর্ণ কথা বলবেন, কিন্তু যেহেতু আমি ব্রিগেডিয়ার জেনারেল হাবিবুর রহমানকে দিয়ে শুরু করেছি, আপনার কাছে আমি এরপরে আসছি। রুহুল হোসেন প্রিন্সের কাছে আমি জানতে চাই একই প্রশ্ন আপনার কাছে, আপনি কিভাবে দেখেন তার সফরকে এবং মোদী ভারতীয় প্রধানমন্ত্রী মোদীর সফরকে ঘিরে অনেকগুলি কাণ্ড ঘটেছে বাংলাদেশে। আমাদের সাথে আসলে বাংলাদেশের মানুষ এত ক্ষুব্ধ কেন ভারতের প্রধানমন্ত্রীর সফর এবং ভারতের প্রতি ইদানিংকালে আমরা এটা দেখতে পাচ্ছি? আপনার জায়গা থেকে আপনি দরকার করবেন। ধন্যবাদ আপনাকে এই আলোচনা সবাই আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আমি আলোচকদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং যারা শুনছেন শুভেচ্ছা জানাচ্ছি। আমার মনে হয় আপনি যে প্রশ্নের অবতারণা করেছেন এ বিষয়ক আমার সামান্য কথা বলার আগে আমি ছোট্ট করে একটু জাস্ট বিবেচনা নিতে চাই। সেটা ভারত আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র। আমরা সাধারণভাবে চাই তাদের সাথে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, যে কোনো পার্শ্ববর্তী রাষ্ট্রের সাথে আমাদের চাওয়া। মনে রাখা দরকার যে বিশেষ করে ভারতের সাথে এই বন্ধুত্বপূর্ণ সম্পর্কের বাইরে যদি বৈরিতামূলক সম্পর্ক হয়ে দাঁড়ায়, তাহলে আমাদের জন্য অনেক নানা ধরনের সংকট হতে পারে। তার মধ্যে একটা বড় সংকট হচ্ছে এখানে সাম্প্রদায়িকতার যে বিকাশ, এটা ঘটিয়ে আমাদের পুরো সামাজিক সাংস্কৃতিক পরিবেশ কলুষিত করতে পারে। এটি একটি দিক আমাদের মনে রাখা দরকার। দ্বিতীয়ত, এবার যদি আমরা ভারতকে দেখি, খুব আমি কোনো মোটা দাগে যাচ্ছি, অন্যদিকে যাচ্ছি না। একটা হচ্ছে ভারত কিন্তু এখনকার ভারত, আগের ভারত না, 71 বা তার আগে বা তার পরের ভারত নাই। এখন যে সময় ভারতকে দেখছি, সে কিন্তু পরিচালিত হচ্ছে কর্পোরেট ও বৃহৎ মানে বড় পুঁজি দিয়েই তার রাষ্ট্রটা পরিচালিত হচ্ছে। এটা একটা দিক। আরেকটা দিক কি দেখি, পার্শ্ববর্তী দেশগুলোর সাথে তার সম্পর্ক কি? এখন সম্পর্ক হচ্ছে আধিপত্যমূলক, সে তার আধিপত্য বিস্তারের কাজটাই কিন্তু করে চলেছে। এটি একটা দিক। আরেকটা দিক কি দেখি, যে অতীতে আমরা দেখেছি যে ভারত এবং পার্শ্ববর্তী দেশগুলোর সাথে আমরা একটা আঞ্চলিক উপ আঞ্চলিক গড়ে তুলতাম, সার্ককে শক্তিশালী করতাম, একটা এখানে জোট নিরপেক্ষ দেশ ছিল, সেটা সহযোগী দেশগুলোর সাথে আমরা নানা সময় ফাইট করতাম। কিন্তু এখন দেখি ভারত হচ্ছে সে আমেরিকার সাথে কাঠছাড়া বেঁধে এই অঞ্চলে তার আধিপত্য বিস্তার করেছে। বিশেষ করে চীনের আধিপত্যকে ঠেকার, বাণিজ্য রাজনৈতিক আধিপত্য ঠেকানোর জন্য ভূমিকা পালন করে চলেছে। এখন এই ধাঁচে যদি বিবেচনা করি, তাহলে এখনকার যে সরকার, হিন্দুত্ববাদী সাম্প্রদায়িক সরকার, আমরা জানি যে এই সরকার যখন ক্ষমতায় আসার আগেই তার যে ওই দেশের ভূমিকা, সেটা মোটেই পজিটিভ ছিল না গণতন্ত্রের জন্য, ধর্মনিরপেক্ষতার জন্য। সর্বশেষ আমাদের পাশের যে পশ্চিমবঙ্গ, সেখানে যে নাগরিকত্ব আইন সহ নানা ঘটনায় তাদের যে ভূমিকা, এবং সম্প্রতি যে নির্বাচন এখানে অনুষ্ঠিত হয়ে চলেছে, সেই নির্বাচনে তার ভোট ব্যাংক হিসেবে বাংলাদেশের একটা সাম্প্রদায়িক জায়গাকে কবজাত করার জন্য, মানে এইখানে এসেই বলা যায় প্রথম ভোটের দিনই তার প্রচারমূলক কাজে অংশ নেওয়ার জন্যই তার এবারের সফরটা উনি হয়তো বিশেষভাবে বিবেচনা করেছেন। এটা দৃষ্টি আকর্ষিত হয়েছে এই দেশের জনগণের কাছে। সুতরাং ওই যে আগে বললাম যে তার যে আধিপত্যমূলক ভূমিকা, যার জন্য বাংলাদেশের দীর্ঘদিন ধরে, আপনি সূচনাতেও বলেছেন, তার রাজনৈতিক আধিপত্য বিস্তারের সাথে অর্থনৈতিক আধিপত্য এটা করে চলে। বাংলাদেশের মানুষ নিশ্চয়ই 71-এ তার মুক্তিযুদ্ধে এবং আমাদের আশ্রয় দেওয়ার ক্ষেত্রে ভারতের যে ভূমিকা, সে ব্যাপারে আমরা তাকে স্যালুট করি, আমরা মনে রাখি। কিন্তু এটা আমরা মনে রাখি বর্ডারে তার হত্যাকে, আমরা মনে রাখি বাংলাদেশে তার অর্থনৈতিক আধিপত্যকে, মনে রাখি আমাদের যে 54টা অভিন্ন নদী, সেই নদী সমস্যার সমাধান এখনো হয়নি। আমরা মনে রাখি তিস্তা চুক্তি এখনো সম্পন্ন হয়নি। আমরা জানি যে আমাদের যে ফারাক্কা চুক্তি শুরু করে যে সংকটগুলো হয়েছে, সেই সংকটের সমাধান করে হয়নি। আমরা জানি আমাদের বর্ডারে এই যে কাঁটাতারের নামে সেখানে যেটা চলছে, এটা একটা কি বলবো, যে কোনো বন্ধুত্বমূলক সম্পর্কের নিদর্শন দেখা যায় বলে একেবারে কাছে যারা থাকে তাদের দিকেও দেখবেন তারা এটা মনে করে না।
সুতরাং এইরকম একটা পরিবেশে যখন একটা হিন্দুত্ববাদী সরকার এবং তার প্রধান, যিনি দৃশ্যত একটু আগে ওনার সম্পর্কে বললাম, সেটা নিশ্চয়ই বাংলাদেশের মানুষ মেনে নিতে পারে না। কিন্তু এখানে ঘটনা আবার দুইটা আছে। সেটা হচ্ছে কি, একটা অংশ ধরেন আমরা বামপন্থীরা যখন এটার বিরোধিতা করেছি, আমরা আমাদের এই ধরনের নীতিনিষ্ঠ অবস্থান থেকে বিরোধিতা করেছি। কিন্তু এই বিরোধিতার আর এক পিঠে আছে দেখি আমাদের সাম্প্রদায়িক শক্তি, যারা প্রকৃতপক্ষে ওই দেশের সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধচারণ করে না, বাংলাদেশেও তারা আরেক ধরনের সাম্প্রদায়িকতা করতে চায়, তারা এন্টি ভারত রাজনীতিটা করতে চায়, তাদের বিরোধিতার ধরন হচ্ছে ডিফারেন্ট। সুতরাং এই দুই ধরনের বিরোধিতা এবার সামনে চলে এসেছে এবং বাংলাদেশের যে সরকার আছে তার বিরুদ্ধে নানা ধরনের নেতিবাচক প্রবণতা মানুষের মধ্যে আছে এবং রাজনীতির একটা বিরাট অংশ মানুষ তার বিরুদ্ধে অবস্থান করে। এখন বাংলাদেশে এবার বাংলাদেশে যারা সাম্প্রদায়িক আছেন, আরেকটি বাংলাদেশে যারা সাম্প্রদায়িক রয়েছেন, আই এম সরি, জি, তাদের যে বর্তমানে আন্দোলন এবং তারা যে ভারত বিরোধিতা করছে, বিশেষ করে তারা বলেছেন যে মোদী বিরোধিতা তারা করছেন, এতে আপনাদের সাথে মিলে যাওয়াটা, এটা কি মানে কোনোভাবে কি তাদের ওই অধিকার নাই যে তারা যে কোনো আদর্শেরই হোক কিন্তু এই পার্টিকুলার ক্ষেত্রে তারা বিরোধিতা করলে এটাকে আপনারা কি তাদের মতাদর্শের ভিত্তির সাথে আপনার তুলনা করার কোনো সুযোগ রয়েছে, নাকি এর বাইরে গিয়েও এই পার্টিকুলার বিরোধিতার ক্ষেত্রে আপনাদের সমর্থন থাকা উচিত বা আপনারা করেন কিনা? না, প্রথম কথা হচ্ছে দেখুন, বিরোধিতা, তাদের বিরোধিতা আর আমাদের বিরোধিতা এক না, এবং তাদের সাথে এই পার্টিকুলার বিষয়টা নিয়ে বলেছি। কারণ তারা, হ্যাঁ, আমি পার্টিকুলার বিষয়ই বলছি যে যারা এই যে বাংলাদেশের সাম্প্রদায়িক শক্তি, ভেরি ইন্টারেস্টিং, দেখবেন তারা বাংলাদেশের সাম্প্রদায়িকতা কায়েম করতে চায় কিন্তু ভারতকে ধর্মনিরপেক্ষ দেশ দেখতে চায়। এটা তো স্ববিরোধিতা, এবং তাদের সাম্প্রদায়িকতা মোদির মতো আরেক ধরনের সাম্প্রদায়িক দেশে এক্ষেত্রে কিন্তু আপনারাও তাদের বাংলাদেশের সাম্প্রদায়িকদের আপনারাও কিন্তু সমালোচনা করে যাচ্ছেন, সেক্ষেত্রে তারাও কিন্তু আপনাদেরকে জবাব দিচ্ছে। তা তো অবশ্যই করতে হবে না, আমি বলছি তাহলে আমাদের বিরোধিতার ধরন আর তাদের বিরোধিতার ধরন এক না, এইটা মনে রাখতে হবে। কিন্তু মূল কথা হচ্ছে আমরা চাইবো প্রতিবেশীর সাথে তার যে বন্ধুত্বমূলক সম্পর্ক, কিন্তু তাদের আধিপত্যমূলক সম্পর্ক মোটেই আমরা মেনে নেব না। এবং আমি মনে করি বাংলাদেশের জনগণ যদি এই আধিপত্যের বিরুদ্ধে নীতিনিষ্ঠ অবস্থান থেকে সোচ্চার হয়, গণতন্ত্র এবং অসাম্প্রদায়িকতার চেতনা থেকে, তাহলে কিন্তু ওই দেশের যে সাধারণ মানুষ যারা ওই দেশে গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতার সংগ্রাম করছে, ভারতীয় জনগণকে আমাদের জি, আপনাকে ধন্যবাদ বলেছেন। ভারতের সাথে আমাদের এই যে ভূখণ্ড একসময় অভিন্ন ভূখণ্ড ছিল, এখন আমাদের দুই দেশের জনগণের ঐক্য গড়ে তোলাই হবে আমাদের। এটা প্রিন্স ভাই, এটা কি আদৌ সম্ভব কিনা, এবং আমাদের দেশে সম্ভব না হয় বিস্তার করে তার ঐক্য গড়ে তোলা হবে অন্যতম কাজ। জি প্রিন্স ভাই, এটা যদি সম্ভব না হয় ভবিষ্যতের কি হতে বুঝতে পারি নাই, যদি আপনি যেভাবে চাচ্ছেন ঐক্যমতের কথা বলছেন, যদি সম্ভব না হয় ইতিমধ্যে, না আমার মনে হয় দেখুন ভবিষ্যতে কি, আমি রেখে যাচ্ছি আপনার কাছে প্রশ্নটা রেখে যাচ্ছি, আপনি সেকেন্ড টার্নে অবশ্যই বলবেন। এবং পাশাপাশি আপনি আরেকটা ভয়ঙ্কর আশঙ্কার কথা বলছেন যে ভারতের প্রধানমন্ত্রী এই সফরের মধ্যে আপনি সে দেশের আভ্যন্তরীণ রাজনীতির একটা উপলক্ষ দেখতে পেরেছেন এবং সেখানে একটা ইন্ধন দেখতে পেরেছেন, যে এখানে এসে তিনি দেখা যাচ্ছে মতুয়া সম্প্রদায়ের সাথে দেখা করেছেন। এবং যদি কোনো কারণে পশ্চিমবঙ্গে বিজেপি সরকার আসে অথবা মমতাই যদি থেকে যায়, তাহলে তিস্তা আমাদের যে একটা সংকট রয়েছে সেই সংকটে কি আরো ঘনীভূত হবে কিনা, সেই সমাধান কি আমাদের আদৌ সম্ভব হবে কিনা, তখন দেখা যাচ্ছে যে বাংলাদেশের অবস্থানকে পশ্চিমবঙ্গের যারা আসবে তাদের অবস্থান থেকে কিভাবে দেখবে। কারণ হলো যেহেতু বাংলাদেশ ভারতের প্রধানমন্ত্রীকে এনে মূর্তি পূজা, তাদের পূজা করার জন্য এবং ভারতের যে আভ্যন্তরীণ পশ্চিমবঙ্গের নির্বাচনের মধ্যে একটা প্রভাব ফেলার জন্য সুযোগ দিয়েছে, সেই ক্ষেত্রে সেই দৃষ্টিভঙ্গির আলোকে তাদের অবস্থান, তাদের দৃষ্টিভঙ্গি আমাদের প্রতি কি হতে পারে ভবিষ্যতে, সেই নিয়ে প্রশ্নটা রেখে আমি শামীম হায়দার আপনার কাছে যাচ্ছি। দয়া করে আপনি বলবেন জাতীয় পার্টির দৃষ্টিভঙ্গি কি, ভারত বাংলাদেশের, আপনি জাতীয় পার্টির প্রেসিডেন্ট সদস্য, আপনাদের সাংগঠনিক দৃষ্টিভঙ্গি কি এবং আপনি ব্যক্তিগতভাবে কিভাবে দেখেন ভারতীয় প্রধানমন্ত্রীর সফরের ঠিক কদিন পরেই আবার সেনা প্রধানের সফর, 5 দিনের যে তার স্ত্রীকে নিয়ে সফর করতে এসেছেন, বাংলাদেশ কি এত হঠাৎ করে গুরুত্বপূর্ণ কেন হয়ে গেল তাদের কাছে? জি ধন্যবাদ। আসলে আমরা বাঙালি জাতির মধ্যে একটা তীব্র দ্বৈত সত্তা আছে। আমরা একদিকে তীব্র প্রোগ্রেসিভ, একদিকে আমরা তীব্র সাম্প্রদায়িক। একদিকে আমরা খুব অল্প সময়ের মধ্যে লড়কে লেঙ্গে পাকিস্তান করে ফেলেছি এবং একটা দেশ সৃষ্টি করে ফেলেছি পাকিস্তান, যেটা মাত্র 3 থেকে 5 বছরের একটা ধারণাগত কাঠামোর মধ্যে ছিল। আবার সেই পাকিস্তান সৃষ্টির কিছুদিন পরেই আমরা একটা মোটামুটি স্বাধীন বাংলাদেশের স্বপ্ন দেখা শুরু করেছি এবং 24 বছরের মধ্যে আমরা স্বাধীন হয়েছি। বাংলাদেশ পৃথিবীর একমাত্র রাষ্ট্র যারা 24 বছরে 2 বার স্বাধীন হয়েছে। বাংলাদেশ পৃথিবীর একমাত্র রাষ্ট্র যারা
আরেকটি মুসলিম রাষ্ট্রের সাথে যুদ্ধ করে স্বাধীন হয়েছে। বাংলাদেশ পৃথিবীর একমাত্র রাষ্ট্র যার বর্ডারের মধ্যে কোনো মুসলিম কান্ট্রি নেই, একমাত্র মুসলিম কান্ট্রি। তো আমাদের বর্ডারের সব দিকেই আছে ভারত। এখন ভারতের সাথে আমরা অবশ্যই আমাদের দেশের সার্বভৌমত্ব, দেশের স্বার্থ রক্ষা রেখে আমরা সর্বোচ্চ সম্পর্ক রাখবো। আমরা আমি অবশ্যই সামরিক বিশেষজ্ঞ না, এখানে সারোয়ার ভাই আছেন, ব্রিগেডিয়ার জেনারেল হাবিবুর রহমান আছেন, ওনারা অবশ্যই আমার থেকে বিশেষজ্ঞ। আমরা ভারতের মতো এনিমি এফোর্ড করতে পারি কিনা প্র্যাকটিক্যালি ইন স্ট্রিক্ট সেন্সু, আমাদের বর্ডার, আমাদের ইন্টারনাল ট্রেড, আমাদের ফরেন পলিসি, আসলেই কি কখনো আমরা ভারতে বলার বাইরে যেতে পারি? যদি বিএনপি কে বলা হয়ে থাকে একটা ভারতের বিরুদ্ধে শক্তি একসাথে বলা হতো, আর তারাও তো ভোটের আগে আমরা দেখেছি দিল্লিতে অনেক দিন অবস্থান করেছিল ভারতের সহানুভূতি পাওয়ার জন্য, এটা অলমোস্ট রেকর্ডেড বাই নাও। এবং ট্রানজিট চুক্তি যেটা নিয়ে আমরাও সমালোচনা করেছিলাম এক সময়, কিন্তু দেখা গেল সেই ট্রানজিট চুক্তির রূপরেখা 2004 সালে বিএনপির আমলে হয়েছে। আসলে ভারত বিরোধী অবস্থান আমাদের দেশকে কি দিবে? আমাদের যেটা দরকার ভারতের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, কিন্তু দেশের স্বার্থের বিষয়গুলোতে আমরা একসুরে কথা বলবো, জাতীয় পার্টি, আওয়ামী লীগ, বিএনপি। যখন দেশের স্বার্থের বিষয়ে আমরা তিনটি দল একসুরে কথা বলবো, তখন আমাদের দেশের স্বার্থটি রক্ষা হবে। যদি রক্ষা না হয় তখন কি হবে? ভারত পানি দিচ্ছে না, দিচ্ছে না, দিচ্ছে না, দিচ্ছে না, আমরা কি করতে পেরেছি? আমরা কি পানির জন্য যুদ্ধ করতে পেরেছি? আমরা কি পানির আপস্ট্রিম বন্ধ করতে পারবো? আমরা কি ইন্টারন্যাশনাল ফোরামে যেতে পারবো? বা গিয়েও খুব একটা লাভ হবে? এখানে আমাদের একটা সম্পূর্ণ নিজস্ব মেকানিজম লাগবে, আভ্যন্তরীণ ঐক্যমত লাগবে। ভারতকে যেটা মনে রাখতে হবে, সরকার আসবে যাবে, যেমন জাপান বাংলাদেশের আদি অকৃত্রিম বন্ধু, যারা সকল সরকারের সাথে ভালো সম্পর্ক রেখেছে, সকল সরকারের সময় বাংলাদেশে বরাদ্দ দিয়েছে। ভারতের সম্পর্কটা জনগণ টু জনগণ হওয়ার চেষ্টা করতে হবে। সেক্ষেত্রে বর্ডার কিলিং একটা অত্যন্ত, আমি বলবো, একটা ক্ষতের সৃষ্টি করে। এটা সভ্য সমাজে মেক্সিকো বর্ডার ইজ মাচ মোর ডেঞ্জারাস দেন ইন্ডিয়া বাংলাদেশ বর্ডার। মেক্সিকো বর্ডারে প্রচুর লোক পার হচ্ছে, কিন্তু সেখানে কখনোই আমেরিকানরা হস্টাইল হচ্ছে না। তো বাংলাদেশ বর্ডারেও ইন্ডিয়াকে সফট হতে হবে। দ্বিতীয় যে জিনিসটা আমি মনে করি, অবশ্যই রিলিজিয়ন। যদিও খুশবন্ত সিং বলেছে যে ধর্ম ঘরের কোনায় রাখতে হবে, মানে ওনার কয়েকটা বই আছে, এন্ড অফ ইন্ডিয়া, আরেকটা বই আছে দ্যার ইজ নো রিলিজিয়ন। উনি সেকুলার ছিলেন, উনি এথিস্ট ছিলেন, নন বিলিভার ছিলেন। উনি বলেছেন ধর্ম কর্ম ঘরের মধ্যে হবে, কোনো মন্ত্রী, কোনো এমপি, কোনো মসজিদ, মন্দির, কোনো টেম্পলে যাবেন না। এবং ইন্ডিয়ার মতো দেশেও কিন্তু যখন ইন্দিরা গান্ধী প্রাইম মিনিস্টার ছিলেন, তখন কোনারকে সান টেম্পলে ওনাকে ঢুকতে দেওয়া হয়নি, অন দ্য গ্রাউন্ড যে উনি একজন নন হিন্দু পার্সিয়ানকে বিয়ে করেছিলেন। ওনার হাজবেন্ড, ইন্দিরা গান্ধীর হাজবেন্ড ইজ এ পার্সিয়ান। এবং একটা মজার হিস্ট্রিও আছে, যখন বাহাদুর শাহ জাফরের দিল্লি ফল করলো সিপাহী বিপ্লবের পরে, তখন বাহাদুর শাহ জাফর যাকে দিল্লির জন্য দায়িত্ব দিয়েছিল, যিনি পালিয়ে গিয়েছিলেন দিল্লি ছেড়ে, তিনি ছিল এই ইন্দিরা গান্ধীর হাজবেন্ডের ফোর ফাদার্স। সো এটা হচ্ছে পার্সিয়ান, যে কারণে তাকে তখন সান টেম্পলে ঢুকতে দেওয়া হয় না রানিং প্রাইম মিনিস্টার। এখন ভারতে আরএসএস এর প্রভাব বাড়ছে, হিন্দুত্ববাদের প্রভাব বাড়ছে, এটা ভারতের আভ্যন্তরীণ বিষয়। যতক্ষণ পর্যন্ত সিএ এফেক্ট করছে না, যতক্ষণ পর্যন্ত এনআরসি ক্রিয়েট হচ্ছে না, কিন্তু যখন এনআরসি ক্রিয়েট হচ্ছে বা এনআরসি আইন পাস হচ্ছে, এবং কখনো যদি ভারত এই বিপুল এনআরসি দ্বারা এক্সক্লুডেড ক্লাসকে রোহিঙ্গাদের মতো বাংলাদেশে পাঠানোর চেষ্টা করে, তখন এটা আমাদের জাতীয় স্বার্থে আঘাত করবে। তখন আমাদের একটা ঐক্যমত সৃষ্টি করতে হবে। কিন্তু আমাদের দলগুলো ক্ষমতায়, শামীম ভাই, শামীম ভাই, আমি সরি আপনাকে একটু ইন্টারাপ্ট করে আপনার কাছে প্রশ্ন করতে হচ্ছে, যে তার মানে কি আপনি এখন পর্যন্ত আমাদের আভ্যন্তরীণ বিষয়ে ভারত হস্তক্ষেপ করছে না, এবং আপনি বলতে চাচ্ছেন, যেটা বুঝালেন, যে ভারতের যে আপনার ধর্মতাত্ত্বিক বা ধর্ম উপরে যে পলিটিক্স করা, সেটা কি করছে না, এবং ভারতের প্রধানমন্ত্রী বা ভারতের যে নীতি আমাদের দেশে যে অসাম্প্রদায়িক একটা রাষ্ট্র বানানোর, বাংলাদেশকে যে একটা আমাদের যে পারসেপশন আছে, সেটা কি যে করছে, যে জায়গা থেকে করছে, তাদের রাষ্ট্রে কি তারা ওই অসাম্প্রদায়িক ওই ধর্ম বাদে রাজনীতি কি তারা করতে পারছে কিনা? মানে আমাদের দেশের দৃষ্টিভঙ্গির আলোকে আপনি কিভাবে দেখছেন ভারতের রাজনীতি বা ভারতের দৃষ্টিভঙ্গি আমাদের উপর অনেকটা চাপানো দেওয়া বা তাদের পছন্দ মতো চলতে দেওয়ার মতো এরকম কিছু দেখছেন না আপনি? না, আমি শশী থারুরের একটা রিসেন্ট বই আছে সমীর শরণ সহ, উনি 6টা ঘটনা বইয়ের প্রেফেসে লিখেছেন। ট্রাম্পের বিজয়, ফ্রান্সে রাইটিস্টদের বিপুল ভোট পাওয়া, ভারতে বিজেপির উত্থান, সারা পৃথিবীতে উনি 8টা ঘটনা দেখিয়েছেন, যেটা দিয়ে প্রমাণ হচ্ছে সারা পৃথিবীতেই আলট্রা ন্যাশনালিস্ট অ্যান্ড আলট্রা রাইটিস্ট এরা আস্তে আস্তে ক্ষমতায় আসছে। ভারতেও তার প্রভাব পড়েছে। কিন্তু অন দ্য আদার হ্যান্ড, আমি ব্যক্তিগতভাবে মনে করি
নরেন্দ্র মোদী অ্যাজ অ্যান আরএসএস মেম্বার যতটা অ্যাগ্রেসিভ ছিল, অবভিয়াসলি অ্যাজ এ প্রাইম মিনিস্টার উনি অতটা অ্যাগ্রেসিভ না। ভারতে কিছু ইনস্টিটিউশন এখনো আছে, কিছু মত প্রকাশের স্বাধীনতা আছে, কিছু সাহসী কলম সৈনিক আছে, কুলদীপ নায়ার, অরুন্ধতী রায়, খুশবন্ত সিং, যে মারা গেছেন দু একজন, তারা লিখে যাচ্ছেন, তাদের লেখা কেউ বন্ধ করতে পারছে না। তো আমি যেটা ফিল করি যে খুব আনটাস্ট আছে সেটাও বলা যাবে না, আনটাচ। এবং আপনি বাংলাদেশ সফরে যখন প্রধানমন্ত্রী এসেছেন তখন তিনি পশ্চিমবঙ্গের বর্তমান মুখ্যমন্ত্রী তিনি অভিযোগ সরাসরি করেছেন, বাংলাদেশের প্রতি ইঙ্গিত করে করেছেন যে ভারতের পশ্চিমবঙ্গের নির্বাচনকে প্রভাবিত করার জন্য এই সফর। তো সুতরাং সেই দাবিটাকে আপনি কি বলেন? এবং এটা ধর্মীয় ভাবে কিন্তু ইঙ্গিত করেছেন, সম্পূর্ণ ধর্মীয় ভাবে। তো একজন আন্তর্জাতিক মানের একজন রাষ্ট্রপ্রধান এসে মতুয়ারা পশ্চিমবঙ্গে আছেন, মতুয়ারা আগে মমতাকে ভোট দিতেন, বিজেপি এখন মতুয়াদের ভোট চাচ্ছে, দলিত সমাজের ভোট চাচ্ছে, বাংলাদেশে মতুয়াদের একটি টেম্পলে গিয়েছে, এটা ভোটে কিছু ইম্প্যাক্ট ফেলতে পারে। তো নরেন্দ্র মোদী তো পশ্চিমবঙ্গ ছাড়া আসামের কোনো টেম্পলেও যেতে পারতেন, নরেন্দ্র মোদী তো ত্রিপুরার কোনো টেম্পলে যেতে পারতেন, ইন্ডিয়ার যে কোনো টেম্পলে তো যেতে পারতেন, সেটা তো কোনো বাধা নেই। বাংলাদেশের যাওয়ার সাথে ওটা যাওয়ার কি পার্থক্য? এটা খুব বেশি পার্থক্য আমি এমন মনে করি না। বাট অন দ্য আদার হ্যান্ড, আমি এই নির্বাচনে দেখলাম যেভাবে নির্বাচনে ভারতের পশ্চিমবঙ্গের প্রার্থীরা প্রধানমন্ত্রী পর্যন্ত যেভাবে সমালোচনা করতে পারেন, এটাও তো একটা ডেমোক্রেটিক সাইন। প্রধানমন্ত্রীকে নিয়ে ওখানে ওপেন সমালোচনা করা যাচ্ছে, গালি দেওয়া যাচ্ছে, প্রধানমন্ত্রী বলছেন দিদি দিদি, আর মমতা ব্যানার্জি বলছেন ছাগলের মতো বলছে দিদি দিদি। দিস ইজ ইন্ডিয়ান ডেমোক্রেসি, একটু রুথলেস, একটু হার্শ কিন্তু আছে। আমি যেটা বলতে চাচ্ছিলাম, আপনার যে মূল কোশ্চেনটা, ফার্স্ট, বাংলাদেশ কখনোই ইন্ডিয়ার মতো এনিমি এফোর্ট করতে পারবে না। সেকেন্ড, কখনোই পারেনি, জিয়াউর রহমানের ক্ষমতায় এসেই প্রথম ইন্ডিয়া গিয়েছেন। সেকেন্ড, দেন अगेन আমাদের চারটি দল বা তিনটি দলকে অবশ্যই জাতীয় স্বার্থের বিষয়গুলোতে একত্রিত হতে হবে, যে ইন্ডিয়ার সাথে আমাদের ফ্রেন্ডশিপ থাকবে, বাট বর্ডার কিলিং, ন্যাশনাল ইন্টারেস্ট, আমরা এই 4-5টা ইস্যুয়ে একত্রিত থাকবো। ইন্ডিয়া কনসার্ন অবভিয়াসলি বিকজ অফ চায়না। চায়না এখানে তার যে একটা বিল্ড অ্যান্ড রোড ইনিশিয়েটিভ বিআরআই, যেটা দিয়ে সিল্ক রুটটাকে পুরো উনি কানেক্ট করতে চাচ্ছে, শি জিনপিং এর লাইফ লং ড্রিম, এবং শি জিনপিং আইন করে পাশ করেছে যে উনি সারা জীবনের রাষ্ট্রপতি থাকবেন, সো ওইটাকে দিয়ে কানেক্ট করতে যাচ্ছে। অন দ্য আদার হ্যান্ড, ভারত একটা স্কিম নিয়ে আসছে, যেটা হচ্ছে আপনার ইন্দো প্যাসিফিক রিজিয়নের স্কিম, যে এশিয়া উইদাউট চায়না। তো এই দুটোর দ্বন্দ্বের মধ্যে বাংলাদেশ মাঝখানে আছে। কেন আছে আমি বলছি, যেটা আমার এই যে হাবিবুর রহমান সাহেব বলেছেন, যে সাউথ সার্কের মধ্যে বাংলাদেশ ছাড়া ভারতের আর কোনো নাই, মানে ফ্রেন্ডলি নেইবার নাই। এবং ভারতকে বাংলাদেশ এটা দিয়েছে গত 11-13 বছরে 7 সিস্টারের শান্তি, যেটা ভারতের জন্য অসম্ভব গুরুত্বপূর্ণ ছিল। আর ভারতের জন্য সবচেয়ে মানে ক্ষতিকারক ছিল 10 ট্রাক অস্ত্র। এই 10 ট্রাক অস্ত্র যখন আসছে, তখনই ভারতের জন্য বিএনপি কখনো ফ্রেন্ডলি হতে পারছে না, পারেনি। এখন বাংলাদেশের জন্য একটা কমফোর্ট আছে, আমাদের হিল ট্র্যাক শান্ত আছে। সো ইটস অল অ্যাবাউট ফ্রেন্ডশিপ। যখন আমাদের ইন্ডিয়া বাংলাদেশ ফ্রেন্ডশিপ ভালো থাকে, তখন 7 সিস্টার এবং হিল ট্র্যাক শান্ত থাকে। এটা আমাদের জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ শামীম ভাই। জি, আপনাকে অনেক ধন্যবাদ। ব্যারিস্টার সারোয়ার, আপনার কাছে আসছি, আপনি অনেকগুলি আলোচনা শুনলেন সবার, আমি নতুন কোনো প্রশ্ন করতে চাই না, সেসব আলোচনার প্রেক্ষিতে আপনার বক্তব্য সম্প্রদায় করে। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ সুপ্রিয় আলোচক এবং যারা আপনার এই প্রোগ্রাম দেখছেন এবং দেখবেন। বিশেষ করে আমি আজকে হ্যাপি যে আমার মিলিটারি একাডেমিতে আমার অত্যন্ত প্রিয় আমার টার্ম কমান্ডার, যিনি আমার মিলিটারি শিক্ষক, যার কাছ থেকে আমি মিলিটারি প্রশিক্ষণ পেয়েছি, হাতে কলমে আমাদেরকে শিখিয়েছে। সেই 1986 সাল থেকে অনেক স্মৃতি, অনেক ঘটনা, এবং আমি মনে করি যে তিনি যদি এখন পলিটিক্সে জয়েন করেন, যে দলেই জয়েন করুক, বাংলাদেশ পলিটিক্সে একজন ভালো ক্যারেক্টার পাবে, একজন ভালো মানুষ পাবে। ওই থিওরিতে আমি বিশ্বাস করি যে অনলি গুড মানি ক্যান ড্রাইভ আউট দ্য ব্যাড মানি। সো আমি তাকে আহ্বান জানাবো যে স্যার শুধু আলোচক হিসেবে, নিরাপত্তা বিশ্লেষক হিসেবে পার্টিসিপেট তো অবশ্যই করবেন, কিন্তু ডোন্ট ইগনোর টু জয়েন ইন মেইন স্ট্রিম পলিটিক্স। এখন আপনার আলোচনা আসি, যে শামীম ভাই যেটা বললেন যে বাংলাদেশ ভারতের মতো এনিমি অ্যাফোর্ড করতে পারে কিনা, ওই জায়গাটা আমি বলি যে যদি আপনি এটা মিন করেন যে ভারতের সাথে বাংলাদেশের কনভেনশনাল যুদ্ধ যদি হয়, তাহলে কি রেজাল্ট হতে পারে, এই যে সাধারণ ধারণা যে বাংলাদেশ হয়তো ইন্ডিয়ার সাথে পারবে না, কিন্তু এর ভিতরে অনেক অ্যানালাইসিস আছে। ইন্ডিয়ার যে স্ট্রেংথ আছে, মিলিটারি স্ট্রেংথ,
এবং বাংলাদেশের যে স্ট্রেংথ আছে, আমরা কেউ যুদ্ধ চাই না। এখন মনে করেন হাইপোথেটিক্যাল যদি যুদ্ধ হয়, যে ইন্ডিয়ান যে অ্যাডভার্সারি, তাদের যে পাকিস্তান বর্ডার, যে চাইনিজ বর্ডার অ্যান্ড ইন্টারনাল প্রবলেম, 17টা রাজ্যে তাদের মাওবাদী আন্দোলন চলছে, এবং এই 3 দিন আগেও এক জায়গা 31 জন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য কিল্ড হয়েছে। তো আমরা হিসেব করে দেখেছি যে দ্যাট ইজি। যদি একটা কনভেনশনাল ওয়ার হয়, একেবারেই যে বাংলাদেশকে পিষে ফেলবে। বাংলাদেশের নিরাপত্তার কনসেপ্টটা হলো এরকম, যে প্রথম 48 ঘন্টা যদি ঠেকিয়ে রাখা যায়, তারপরে বাংলাদেশে একটা পিপলস আর্মি হবে, এবং এই পিপলস আর্মি যে কোনো অ্যাডভার্সারি, হোক সে ইন্ডিয়া হোক সে মায়ানমার, সেটা ফেস করতে সক্ষম হবে। এবং সেই ক্ষেত্রে তালুকদার মনিরুজ্জামান একটা বই লিখেছিলেন যে সিকিউরিটি অফ এ স্মল স্টেট। আমি সেই কথাটাই বলি যে পৃথিবীর অনেক স্মল স্টেট তাদের জাতি গঠন, জাতীয় নিরাপত্তার জন্য কম্পালসারি মিলিটারি ট্রেনিং বহাল আছে, এবং বাংলাদেশেও আমি মনে করি কম্পালসারি মিলিটারি ট্রেনিং ইন্ট্রোডিউস করা উচিত। এটা শুধু বাংলাদেশের নিরাপত্তাকে বজায় রাখবে না, জাতি গঠনে বড় ধরনের ভূমিকা রাখতে সক্ষম হবে। কারণ পৃথিবীর অনেক ছোট দেশে এই ধারণাটা বহাল আছে। সিঙ্গাপুর, সুইজারল্যান্ড, আপনার স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিজ, এইটা ইয়েস। এবং স্বামী ভাই যেমনটা বলেছে যে বাংলাদেশে একটা পিকুলিয়ার ভৌগোলিক সিচুয়েশন আছে, সেটা হলো যে উই আর অল সারাউন্ডেড বাই নন মুসলিম কান্ট্রিজ। হ্যাঁ, লাইক ইসরায়েল ইজ সারাউন্ডেড বাই অল মুসলিম কান্ট্রি, বাংলাদেশ সারাউন্ডেড বাই অল নন মুসলিম কান্ট্রি। সো এটা একটা বড় ভৌগোলিক ফ্যাক্টর। হ্যাভিং সেড দ্যাট, দেখেন যে বাংলাদেশে যে আমরা সবসময় বলে থাকি যে স্বাধীনতা যুদ্ধে তারা সমর্থন করেছে, ইটস এ ফ্যাক্ট। কিন্তু স্বাধীনতা যুদ্ধের সবচেয়ে বড় অবজেক্টিভ কি ছিল ইন্ডিয়ার? আপনি যদি দেখেন যে 27শে মার্চ 1971 সালে কে সুব্রমণিয়াম, সেই সময় ইন্ডিয়ান থিঙ্ক ট্যাঙ্ক, তিনি বলেছিলেন যে এই যখনই মিলিটারি ক্র্যাকডাউন শুরু হয়েছে, তখনই বলেছিলেন যে নাও ইন্ডিয়া হ্যাজ গট এ চান্স। এইটা যদি অ্যাবেল না করে, অর্থাৎ পাকিস্তানকে যদি ডিভাইড না করে, তাহলে 1000 বছরে এই সুযোগ পাবে না। সো আপনি দেখেন ইন্ডিয়ান এখনো হিস্ট্রিতে এই 1971 সালের যুদ্ধকে বলা হয় ইন্ডিয়া পাকিস্তান যুদ্ধ, এবং তারা এখনো তারা বলে অফিসিয়ালি যে পাকিস্তানি বাহিনী ইন্ডিয়ান বাহিনীর কাছে ঢাকায় আত্মসমর্পণ করছে, হুইচ ইজ এ রং থিং। দ্যাট ইজ এ রং। কারণ পাকিস্তান সারেন্ডার করছে যৌথ বাহিনীর কাছে। ইন্ডিয়া বাংলাদেশকে সমর্থন কখন শুরু করলো? ফরমালি মিলিটারি সমর্থন শুরু করলো 3 ডিসেম্বর। তো মাত্র 15-16 দিন, এই 20 দিন সমর্থন করছে। ঠিক আছে, আপনি 10 লক্ষ রিফিউজি করছেন, সেটা তো আপনার ইন্টারন্যাশনাল অব্লিগেশন। তো বাংলাদেশকে সমর্থন দেওয়ার তাদের স্বার্থ সবচেয়ে বেশি অর্জিত হয়েছে। তারা তাদের আর্স রাইভাল তাকে ভাগ করতে পেরেছে, এবং রিজিওনালি একটা ডমিনেন্ট পাওয়ার হিসেবে তারা আবির্ভূত হয়েছে। এবং সেইখানে আপনি যদি ইতিহাসের দিকে যান, যে এই রিসার্চ করেছে ঢাকা ইউনিভার্সিটি প্রফেসর ডক্টর ইমতিয়াজ আহমেদ, রিসার্চ করে দেখাইছে যে ইন্ডিয়ান ফরেন পলিসি কনসেপ্ট হলো ইউর নেইবার ইজ ইউর এনিমি অর স্লেভ, কোনো ফ্রেন্ডলি কান্ট্রি নাই। সো পাকিস্তান হ্যাজ টার্ন টু বি দেয়ার ডেডলিয়েস্ট এনিমি কান্ট্রি, এবং বাকি সব দেশকে তারা স্লেভ বানাতে চায়। হ্যাঁ, সেই ক্ষেত্রে তারা একমাত্র হিন্দু রাষ্ট্র পৃথিবীতে নেপাল রিভল্ট করেছে, ভুটানকে এখনো তারা চেপে ধরে বসে আছে, শ্রীলঙ্কা সরে গেছে, মালদ্বীপের মতো টাইনি কান্ট্রি তাদের সাথে ভালো সম্পর্ক রাখতে চায় না। হ্যাঁ, এই বাংলাদেশকে তারা স্বাধীনতার বড় একটা উদ্দেশ্য ছিল বাংলাদেশের সবসময় একটা সাব সার্ভিয়ান গভর্নমেন্ট রেখে এদেশের মানুষকে শাস্তি দেওয়া। শাস্তি এই সেন্সে যে একটা দেশে যদি গণতন্ত্র না থাকে, একটা দেশে যদি সুশাসন ন্যায় বিচার না থাকে, তাহলে সেই দেশের মানুষ সবচেয়ে বেশি শাস্তি পায়। এবং একটি দেশকে আপনি যদি অকার্যকর রাষ্ট্রে পরিণত করতে চান, 2-3টা কাজ করলেই হয়। আপনি সিস্টেম ভেঙে দেন, শিক্ষা ব্যবস্থা ভেঙে দেন, অর্থনীতি ভেঙে দেন, এবং বাংলাদেশকে সেই জায়গায় আসছে। আজকে ইন্ডিয়া যদি আমাদের বন্ধু হতো, তাহলে বাংলাদেশের ডেমোক্রেসি কখনোই তারা নষ্ট করতে চেত না। বাংলাদেশে একটা ইন্ডিয়ান পররাষ্ট্র সচিব এদেশে এসে নির্বাচন ডিক্টেট করে, সেটা ইন্ডিয়ার জন্য একটা লজ্জা। ইন্ডিয়া আজকে মোদি এসে বাংলাদেশের মানুষের কাছে বাংলাদেশের গণতন্ত্র ধ্বংস করার জন্য আজকে ক্ষমা চাওয়া উচিত ছিল, লজ্জিত হওয়া ছিল। বাংলাদেশের জমিকে ব্যবহার করে, স্বামীর সাথে আমি দ্বিমত পোষণ করে বলবো, বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে তার হিন্দুত্ববাদী পলিটিক্সকে এগিয়ে নেওয়ার জন্য, নেস্টি পলিটিক্স করার জন্য এই উদ্দেশ্যে মন্দির পরিদর্শন করেছে। এবং সেইখানে ইন্ডিয়ার আগের প্রধানমন্ত্রী
স্টেটমেন্ট দিয়া লিখিত বলছে যে শুধু ইন্ডিয়া না, ইন্ডিয়ার জনগণের কাছে তার ক্ষমা চাওয়া উচিত এই মন্দির ভিজিট করার জন্য বাংলাদেশে এসে। মনমোহন সিং এইটা একদম লিখিতভাবে প্রোটেস্ট করেছে, বিকজ মনমোহন সিং একজন আপনার নিউট্রাল লোক, একজন ধর্মীয় পলিটিক্স করে না, সে একজন সেকুলার পলিটিক্সে বিশ্বাস করে। আজকে ইন্ডিয়া যে সেকুলার পলিটিক্স করে সেখান থেকে সম্পূর্ণভাবে সরে গেছে। দেখুন 2009-তে যখন এই সরকার আসলো, এরপরে এখন একটা বই বের হয়েছে এবং আমরা জানি যে 111টা চুক্তি করেছে। 111টা 2009 থেকে বাংলাদেশের সাথে 111টা চুক্তি হয়েছে। আমরা এখানে যারা আলোচক আছি, আপনি মডারেটর সহ, আমরা কি কেউ জানতে পেরেছি এই 111টা চুক্তি কি? এবং আপনি জানেন যে সংবিধানে আছে যে কোনো বৈদেশিক চুক্তি সংবিধানে আলোচনা হবে। ভাই ওই চুক্তিটা নিয়ে আমরা কি এরপরের টার্নে আপনার সাথে আমি আলাপ করি? আসতে পারি। জি। তো এইখানে দেখেন, আমি লাস্ট অংশ শেষ করি যে আজকে এই নিখোঁজ গণতন্ত্র নামে একটা আলিরিয়াস বিখ্যাত আপনার প্রফেসর, এলিনিয়ান বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, সে একটা বই লিখছে যে নিখোঁজ গণতন্ত্র। সেখানে ইন্ডিয়া বাংলাদেশ রিলেশনস নিয়ে একটা চ্যাপ্টার লিখেছে। সেই চ্যাপ্টারের ভিতরে উনি রিসার্চ করে দেখিয়েছেন যে আজকে ইন্ডিয়ান ফরেন পলিসি বাংলাদেশকে একটা খদ্দের রাষ্ট্রে পরিণত, একটা খদ্দের রাষ্ট্র, একটা সাবসার্ভিয়েন্ট রাষ্ট্রে পরিণত করেছে। রিমেম্বার, আমাদের সাথে কিন্তু ইন্ডিয়ান জনগণের সাথে চমৎকার সম্পর্ক, অনেকেই আমাদের ব্যক্তিগত বন্ধু আছে, কিন্তু ইন্ডিয়া সেই 71 সাল থেকে একটি পরিবারের সাথে এবং একটি দলের সাথে সম্পর্ক রক্ষা করছে। সেটা আমরা দেখলাম যে ইন্ডিয়ান হাই কমিশন যখন আওয়ামী লীগের অফিস ভিজিট করতে গেলেন, আওয়ামী লীগের নেতৃবৃন্দের ভিতরে এমন একটা ভাব সৃষ্টি হলো যেন তারা ভগবান দর্শনে যাচ্ছে, কে কার আগে ওনাকে চেহারা দেখবে। এটা একটা দেশের জন্য পারিবারিক সম্পর্ক তো আমরা জানি যে কংগ্রেসের সাথে আছে। বাংলাদেশের পরিপ্রেক্ষিতে এই স্ট্র্যাটেজিটা কি আসলে তাদের পরিবারের সাথে নাকি দেশ টু দেশ? কারণ আমরা দেখছি যে মানে না, সেটা তো হওয়া উচিত। আমি সেটা বলছি যে সেইটা ইন্ডিয়া মনে করে। এবং মোদি যে ভিজিট করতে আসলেন, মোদি ফার্দার সেটাকে প্রমাণ করে গেলেন যে ওনরা একটা দলের সাথে সম্পর্ক রাখে। আজকে মোদি এসে বিএনপি যদি দেখা করার জন্য আগ্রহ প্রকাশ নাও করে, তবুও তার উচিত ছিল, তার ডিপ্লোমেসির উচিত ছিল যে বিএনপির একটা প্রতিনিধিকে ডেকে অন্তত চেষ্টা দেখায় যে সে শুধু বাংলাদেশে আওয়ামী লীগের সাথে সম্পর্ক রাখে না, বিএনপিও আপনাদের জায়গা থেকে আপনারা সেরকম ভাবে বাংলাদেশের প্রকাশও করতে পারেন না। আপনাদের অবস্থানও কি সে নিয়ে অনেক সন্দেহ আছে এবং অনেক প্রশ্ন আছে মনে। আপনারা স্ট্র্যাটেজিক্যালি আপনারা অনেক মানে খুব ভিন্ন রকম স্ট্র্যাটেজি আপনারা অ্যাপ্লাই করছেন, যেটা আমার জনমনের প্রশ্ন অবশ্যই আছে। এই ব্যাপারে আমি আপনার কাছে জানতে চাইবো পরবর্তী ব্রিগেডিয়ার জেনারেল হাবিবুর রহমান। সাগর ভাই, আমি শেষ করি জিনিস জানতে চাইবো। হ্যাঁ সাগর ভাই, আমি আপনার কাছে আসছি। আপনার কাছে অনেক সময় চলে গেছে, কারণ আমরা 2 টার্নে প্রায় শেষ করবো অনুষ্ঠানটাকে। আপনার কাছে আবারও আসছি আমি। ব্রিগেডিয়ার জেনারেল হাবিবুর রহমান, আপনার কাছে 2টা প্রশ্ন করবো। একটা হলো যে যেটা বলে গেলেন আমাদের শামীম ভাই, যে আমরা পারবো কিনা, মানে তাদের সাথে পারবো না এই কারণেই কি তাদের বলে আমাদের থাকতে হবে, তাদের বলের মধ্যে কি আমরা থাকতে হবে? তাহলে স্বাধীনতা এবং সার্বভৌমত্বের প্রশ্নে আমরা কতটুকু আসলে বাংলাদেশের যে স্বাধীনতার আলোকে আমরা কতটুকু মুক্ত স্বাধীন, এই প্রশ্নটা তো রয়ে গেছে। এবং নাকি আমরা এটাকে পারসেপশন নিয়েই থাকতে হবে এবং এভাবেই যেভাবে তারা চাইবে সেভাবে আমাদেরকে মানতে হবে? ব্যাপারটা কি এরকম কিনা? নিরাপত্তার প্রশ্নে তাহলে আমরা কতটুকু নিরাপদ এবং স্বাধীন সার্বভৌম দেশ হিসেবে আমরা থাকতে পারবো প্রতিবেশী রাষ্ট্র হিসেবে, সেখানে একটা প্রশ্ন তো আছে। এই ব্যাপারে আপনি মন্তব্য করবেন। পাশাপাশি আরেকটি কথা বলেছেন ব্যারিস্টার সারোয়ার হোসেন, যেটা খুবই মাঝে মধ্যে অনেকেই এই প্রশ্নটা তুলে, যে আদৌ কি পাকিস্তান যে আত্মসমর্পণ করেছিল সেটা কি ভারতের কাছে নাকি যৌথ বাহিনীর কাছে? আসলে কি হয়েছিল? এবার ছোট্ট করে যদি দুটা প্রশ্নের উত্তর এবং অন্যান্য প্রসঙ্গ নিয়ে কথা বলতে দয়া করি। আচ্ছা, আমি প্রথম প্রশ্নটা এভাবে বলবো যে বাংলাদেশ কিন্তু আসলে ছোট কান্ট্রি না, ভৌগোলিক ভাবে ভূখণ্ডটা ছোট, কিন্তু 17 কোটি মানুষের একটা দেশ, পৃথিবীর 8ম বৃহত্তম রাষ্ট্র। বাংলাদেশ যেভাবে ইন্ডিয়া দ্বারা সারাউন্ডেড, ওই যে আমাকে মেজর সারোয়ার যেটা বললেন বা ব্যারিস্টার সারোয়ার যেটা বললেন, যে ইসরায়েল কিন্তু মুসলিম কান্ট্রি দ্বারা সারাউন্ডেড, সব এনিমি কান্ট্রি চারদিকে, তারপরে কিন্তু তারা অত্যন্ত দুর্দণ্ড প্রতাপের সাথে সার্ভাইভ করছে। আপনি যদি দেখেন ভিয়েতনামের মতো একটা রাষ্ট্র 2টা সুপার পাওয়ারকে পরাজিত করেছে, আমেরিকাকে করেছে, ফ্রান্সকে পরাজিত করে তারপর তারা সার্ভাইভ করছে। পালায়ে যেতে হয়েছে, ফ্রান্সকেও পালায়ে যেতে হয়েছে ভিয়েতনাম থেকে, আর আমেরিকাকেও পালায়ে যেতে হয়েছে ভিয়েতনাম থেকে। বাংলাদেশের যে ডিফেন্স কনসেপ্ট, আমি আর একটা উদাহরণ দিই আপনাকে।
যখন রংপুরে আমরা একটা ডিভিশন রেইজ করলাম, তখন তৎকালীন ইন্ডিয়ান প্রাইম মিনিস্টার বাংলাদেশের সরকার প্রধানকে বলেছিলেন যে আপনারা এখানে কেন একটা ডিভিশন রেইজ করছেন। তো বাংলাদেশের সরকার প্রধান তখন বলেছিলেন যে আপনি যেহেতু এটার ব্যাপারে কনসার্ন, এই জন্যই আমরা করছি। তো এই যে কনসার্ন যে কথাটা বলেছেন, যে আমরা যে ডিফেন্সটাকে নিয়ে, আমরা আমাদের দেশটাকে নিয়ে যেভাবে আমরা চিন্তা করি, আমাদের দেশটাকে ডিফেন্ড করার জন্য আমাদের মিলিটারিকে যেভাবে অর্গানাইজ করছি, এটা কিন্তু ইন্ডিয়ার কাছে, ইন্ডিয়া ইজ কনসার্ন অ্যাবাউট ইট। কেন কনসার্ন? বিকজ যারা জানে যে একটা দেশকে ইনভেড করাটা এত সহজ না। আর আরেকটা জিনিস যেটা মেজর সারার বললেন, আমি মেজর বলছি যে কারণ মিলিটারি টার্মে, মিলিটারি ভাষায় কথা বলছি, এই জন্য এটা বুঝতে সুবিধা হবে, যে একটা দেশের কমব্যাট পাওয়ার যেটাকে বলি আমরা, মিলিটারি টার্মে বলি কমব্যাট পাওয়ার, এটা কিন্তু দেশের, ওই দেশ কত বড় এবং ওই দেশের সেনাবাহিনী কত বড় বা ডিফেন্স ফোর্স কত বড়, সেটা মুখ্য বিষয় নয়। মুখ্য বিষয় হচ্ছে ওই দেশ তার পটেনশিয়াল, যার সাথে যুদ্ধ করবে সেই দেশের বিরুদ্ধে কতটুকু কমব্যাট পাওয়ার অ্যাপ্লাই করতে পারবে, সেটা মোর ইম্পর্টেন্ট। তো বাংলাদেশ যদি আপনি মনে করেন যে 1971 সালের যুদ্ধের সময়ও বাংলাদেশে যখন ইনভেড করেছে ইন্ডিয়ান সোলজার, যখন মুক্তিবাহিনীর সাথে তারা এসছেন, তখন কিন্তু তাদের সৈন্যবাহিনীর ক্রাইসিস ছিল। একটা ডিভিশন যখন, তখন তৎকালীন স্ট্যান্ড কমান্ডের কাছে যখন আর একটা ডিভিশন চেয়েছিল, তখন কিন্তু মানেকশা সেটা দেওয়ার ব্যাপারে খুব মানে স্বাচ্ছন্দ্য বোধ করছিলেন না, কারণ ওয়েস্ট পাকিস্তান থেকে কাশ্মীর ফ্রন্ট থেকে এই একটা ডিভিশন উঠিয়ে এনে এখানে আবার দেওয়ার মতো অবস্থায় তারা ছিলেন না। এখন বাংলাদেশ, এটা কিন্তু এই জন্যই কিন্তু যুদ্ধে অনেক ধরনের ব্যালেন্স অফ পাওয়ার করা হয়। এই যে আপনার আমাদের, এটা কিন্তু অনেক লম্বা ডিসকাশন, আপনি যে ডিসকাশনে গিয়েছেন যে পাকিস্তান কেন ইন্টারেস্টেড স্টিল এখনো, কেন বাংলাদেশের আভ্যন্তরীণ রাজনীতিতে ইন্টারেস্টেড, এটা একটা মিলিটারি স্ট্র্যাটেজির অংশ। তাদের একটা কনসেপ্ট আছে যে পাকিস্তানিরা বলতো ডিফেন্স অফ ওয়েস্ট লাইজ ইন ইস্ট, মানে ওরা বলতো যে ডিফেন্স অফ ইস্ট লাইজ। 65 সালের যুদ্ধের পরে বাংলাদেশের বঙ্গবন্ধু যখন বললেন যে আমাদেরকে তোমরা সম্পূর্ণ অনিরাপদ অবস্থায় রেখে দিয়েছে, আমরা 65 সালের যুদ্ধে দেখেছি, তখন ওদের একটা বলেছিল যে ডিফেন্স অফ ইস্ট লাইজ ইন ওয়েস্ট। ওয়েস্ট পাকিস্তানকে যদি আমরা সেভ করতে পারি, ওখানে যদি প্রেশার ক্রিয়েট করতে পারে পর্যাপ্ত, তাহলে ইস্ট পাকিস্তানের বিরুদ্ধে ইন্ডিয়ান সোলজার অ্যাপ্লাই করতে পারবে না, তারা কনসেন্ট্রেট করতে পারবে না। এই যে বিষয়টা, আসলে কিন্তু ব্যাপারটা অন্যভাবেও বলতে পারি যে ডিফেন্স অফ ওয়েস্ট লাইজ ইন ইস্ট কনসেপ্টে, স্ট্র্যাটেজিতে এখন তারা কিন্তু পার্বত্য চট্টগ্রামে করেছে, তারা কিন্তু একটা নির্দেশ সরকারের সময় 7 সিস্টারের যুদ্ধ অর্গানাইজ করে, গেরিলা যুদ্ধ অর্গানাইজ করে ইন্ডিয়ার প্রায় 30,000 সোলজারকে ওখানে লকডাউন করে রেখেছে। একটাই ডিফেন্স স্ট্র্যাটেজিক পারসেপশন ছিল, সেটা হচ্ছে যে যদি যত ইন্ডিয়ান সোলজারকে 7 সিস্টারে যুদ্ধে এনগেজ করে রাখতে পারে, 30,000 সোলজারকে যদি এখানে ব্যস্ত রাখতে পারে, ওয়েস্টের উপরে চাপটা কমে যায়। তা আমি এগুলো ডিসকাশন, আরো বড় ডিসকাশন, আমি যদি স্ট্র্যাটেজি ডিফাইন করতে চাই বা এক্সপ্লেন করতে চাই, আরো অনেক সময় লাগবে। আমি শুধু বলবো যে আমাদের যে ডিফেন্স শক্তি, আমাদের বাংলাদেশের যে শক্তি, আমাদের প্রত্যেকটা অ্যাপ্রোচ ক্যালকুলেট করে, যে পটেনশিয়াল অ্যাডভার্সারির যে সমস্ত অ্যাপ্রোচে আমাদের দেশকে ইনভেট করতে পারে, সেইটাগুলো ক্যালকুলেট করে আমাদের কোয়ান্টাম অফ ফোর্সকে রেডি করা আছে। এর সাথে যেটা অ্যাড হবে আমাদের মিলিটারি স্ট্র্যাটেজির ভিতরে অত্যন্ত গুরুত্বপূর্ণ স্ট্র্যাটেজি আছে গেটিং দ্য পিপলস ইনভলভড ইন দ্য ওয়ার, পিপলস ওয়ার। আমরা কিন্তু জনযুদ্ধে চলে যাই, যেটা ভিয়েতনাম করেছে আমেরিকার বিরুদ্ধে, ভিয়েতনাম করেছে ফ্রান্সের বিরুদ্ধে, সবকিছু মিলিয়ে। আর তাছাড়া পৃথিবীতে এখন যুদ্ধ কিন্তু একটা দেশ করে না, আমেরিকার মতো দেশও কিন্তু একা যুদ্ধ করে না। আমরা যখন যুদ্ধ করবো আমাদের অবশ্যই অ্যালাই থাকবে। আমাদের ভারতের বিরুদ্ধে যদি কখনো যুদ্ধ করতে হয়, তাহলে আমাদের পৃথিবীর আরো অনেক বন্ধু রাষ্ট্র থাকবে। আমি আরেকটা, জি আপনার কাছে দুটো পার্টিকুলার প্রশ্ন করেছি, সেটা ছোট্ট করে জবাব দিবেন, আমি সেটাও বলবো। পাশাপাশি আমি আপনার কাছে আরেকটা সম্পূরক প্রশ্ন করতে চাচ্ছি। এটা হলো যে আপনারা তো আমাদের দেশের সেনাবাহিনী একটা বিশাল বাহিনী এবং খুব স্ট্রং বাহিনী, প্রতিনিয়ত এই সেনাবাহিনীর প্রতি মাসে বলেন, বছরে বলেন, আমাদের এই আপনার আর্থিক যে সেবা আমরা প্রদান করি সাধারণ মানুষের টাকা থেকে, এবং সেনাবাহিনী আমাদেরকে যেটা প্রদান করে, সেই আলোকে আমি যদি বলতে চাই, তাহলে এত বড় সেনাবাহিনী গঠনের পিছনে এবং এই সেনাবাহিনীকে আমরা সব ধরনের সহায়তা দেওয়ার পিছনে কি কারণ থাকতে পারে? যেহেতু 4 দিকে বা 3 দিকে ভারত, তাহলে এই বিশাল সেনাবাহিনীর প্রয়োজনটা কি? কার সাথে আমরা যুদ্ধ করব? বা আরো যে সরঞ্জামাদি কিনছি ভারত থেকে, সরঞ্জামাদি কিনছি, এটা প্রস্তুতি কিসের জন্য?
মানে যদি না, 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 নমনীয় আপনি- থাকতে হয় আপনি- ওই বন্ধুত্বপূর্ণ এবং আপনি- সুরক্ষিত। জি, আমি আপনাকে বলছি, আমরা কিন্তু কখনোই বলবো না যে ভারত ইজ দ্য অনলি কান্ট্রি যার সাথে আমরা যুদ্ধ করব। বাংলাদেশের ডিফেন্স ফোর্স ইজ নট অনলি অর্গানাইজড টু ফাইট অ্যাগেনস্ট ভারত। বাংলাদেশের ডিফেন্স ফোর্স ইজ নট মানে অর্গানাইজড টু ফাইট অ্যাগেনস্ট মিয়ানমার। বাংলাদেশে আমেরিকা পৃথিবীর কিন্তু যে কোনো দেশের অ্যাটাক করছে। আপনি কালকে যদি আমেরিকান ফোর্স এখানে পাঠায়, আমাকে সেখানে ফাইট করতে হবে, অন্য দেশের সাথেও যুদ্ধ করতে হতে পারে। সুতরাং আপনি এটা জানেন না, আমেরিকান আজকে সিরিয়াতে যুদ্ধ করছে, আমেরিকার বিরুদ্ধে যুদ্ধ করছে। সিরিয়াতে যুদ্ধ হচ্ছে, রাশিয়ান সোলজার সেখানে আছে, আমেরিকান সোলজার আছে। সিরিয়া কি তার নেইবারিং কান্ট্রির সাথে যুদ্ধ করছে? বাংলাদেশের যুদ্ধ যে শুধু সীমিত থাকবে পটেনশিয়াল এনিমি বলতে যদি শুধু আমি নেইবারিং কান্ট্রিকে মনে করি, এটা একটা ভুল ধারণা। ইটস নট লাইক দ্যাট। আমার দেশের ডিফেন্স যদি আমি চিন্তা করি, আমরা বাংলাদেশ অ্যাজ এ কান্ট্রি যে আমরা মানে ডিফেন্সিভ স্ট্র্যাটেজি ফলো করি, আমরা কোনো অফেন্সিভ আর্মি তৈরি করিনি। অফেন্সিভ আর্মি তৈরি করে আরো 3 গুণ আর্মি তৈরি করতে হবে, এখন যত ডিভিশন আরো 3 গুণ মিনিমাম আমাকে করতে হবে, সেটা করিনি। কিন্তু আমাদের দেশকে ডিফেন্ড করার জন্য পর্যাপ্ত স্ট্র্যাটেজি আছে, আমাদের ডিফেন্স স্ট্র্যাটেজি আছে, আমাদের পর্যাপ্ত সোলজার আছে, এবং এটার জন্য ইকুইপ করার জন্য যা দরকার ট্রেনিং সবকিছু আছে। এবং আমরা অনেক সময় প্রমাণ করেছি, সারা পৃথিবীতে প্রমাণ করেছি আমাদের প্রফেশনালিজম। আমরা অনেক ভালো। আমরা আপনাদের নেতৃত্বে আমাদের বর্ডার। একটা মিনিট শেষ করছি। আমরা কিন্তু পাদুয়াতে যে অ্যাটাক করেছিল, আমাদের সেখানে ইন্ডিয়ান বিডিআর, আমাদের বিডিআর ওদের বিএসএফ এর সাথে যুদ্ধ হয়েছে। আমাদের বড়ই আরেকটা যুদ্ধ যেটা হয়েছে ওদের সাথে, আমাদের সোলজাররাই বিডিআররাই কিন্তু জিতেছে। তারা তো এগুলো অনেক অনেক ধরনের হিসাব নিকাশ আছে, এগুলো বলার মতো অত ছোট ডিসকাশনের মধ্যে আপনাকে এক্সপ্লেন করতে পারবো না। শুধু এটুকুই বলবো, আমরা সময় প্রায় আমরা পর্যাপ্ত শক্তি আছে আমাদের, যে কোনো দেশের যে কোনো আক্রমণকে। তবুও কেন আমরা নমনীয়? আমরা দেখা যাচ্ছে আমাদের সীমান্তে আমাদের লোকজনই, আপনাদের নেতৃত্বে, সেনাবাহিনীর নেতৃত্বে সীমান্ত প্রহরা সবসময় আপনারা দিয়ে যাচ্ছেন, দেখা যাচ্ছে আমাদের লোক, আমাদের এদিকের লোকজনই মারা যাচ্ছে, অথচ একই অপরাধে ভারতের অংশও কিন্তু ভারতীয় লোকজন যুক্ত আছে, সেদিকে কখনোই কেউ মারা যায়নি। আমরা শুনি যখনই একটা ঘটনা ঘটেছে রিসেন্টলি, যেটা আপনি শুনেছেন, যে একজন মেজরকে অনেক জবাবদিহি করতে হয়েছে, এবং সে দেখা যাচ্ছে আমাদের অংশে এসে মাছ ধরার একটা বিবাদ নিয়ে সেখানে একজনের সাথে গোলাগুলি হয়েছে আমাদের বিজিবির সাথে। সেখানে দেখা যাচ্ছে এত নমনীয়তা আমরা দেখিয়েছি, অনেকটা ভীতু জায়গা থেকে আমরা এটাকে ডিল করতে হয়েছে। ভেরি ছিল, খুব প্রকাশ্যে এই ঘটনাটি ছিল। তো সেক্ষেত্রে আর কি জন্য আমরা তাহলে কোন আপনাদেরকে, সেনাবাহিনীকে আমরা কিভাবে বলবো যে আপনারা সুরক্ষা করছেন আমাদের বর্ডারকে? কারণ মানে বর্ডার সুরক্ষা করার জায়গায় তো আপনারা বেশ নমনীয়। আমরা সেই স্ট্রেংথ যেটা আপনি বলেছেন, সেই স্ট্রেংথ আমরা বর্ডার সুরক্ষাতেও দেখাতে পারছি না। এই প্রশ্ন আমার মনে না, এটা সাধারণ মানুষের মনে ব্যাপকভাবে। আপনি একটা সুযোগ দেন আমাকে। এই বর্ডার কনফ্লিক্ট কিন্তু আর্মির কাজ না, এখানে কিন্তু বিজিবি করছে, আপনাদের নেতৃত্বে বর্ডার গার্ড করছে। বর্ডার গার্ডের একটা দিস ইজ ওয়ান অফ দ্য ফেজ অফ দ্য টোটাল ব্যাটেল। যদি আমরা ধরি বর্ডার যেটা সংঘর্ষ যেটা হয় বর্ডারে, সেটা আসলে বিডিআর পর্যন্ত থাকে, মিলিটারি ইনভলভমেন্ট হয়। মিলিটারি তো যুদ্ধে যাবে তখন, সে ঠিক আছে, কিন্তু আপনাদের ইনস্ট্রাকশন এবং আপনাদের ইয়েতেই থাকে। আমি ব্রিগেডিয়ার জেনারেল হাবিবুর রহমান আপনার কাছে, এটা কিন্তু আপনারা ভুল ধারণা থেকে যাবে। প্রশ্নটার যদি উত্তরটা আমাকে যদি না দেন, তাহলে মানুষের কিন্তু ভুল ধারণা থেকে যাবে। এটা কিন্তু একটা উত্তরের ব্যাপার আছে। কিন্তু আপনি যে প্রশ্নটা করে যদি বলেন, আমি রুহিন হোসেন প্রিন্সের কাছে যেতে ছোট্ট করে যদি বলেন প্লিজ। জি হ্যাঁ, সেটা হচ্ছে যে আপনি এই বর্ডার কিলিং গুলো যেটা হচ্ছে, এখানে কিন্তু একটা আমি এটা নিয়ে এক সময় আমি বিজিবি বর্ডার গার্ডে চাকরি করেছি। আমি একজন ভারতীয়দের সাথে যখন এগুলো নিয়ে আমাদের মিটিং হতো, একসময় আমি প্রশ্ন করেছিলাম এটা, যে এইটা কেন তোমাদের এটা করছো। এটার উত্তর সে দিয়েছে, আমার কাছে গ্রহণযোগ্য, আমি সেটা বলছি না, কিন্তু আপনাকে সেটা শেয়ার করছি। তারা বলছে দেখো, আগে কিন্তু আমাদের এরকম ঘটনা ছিল না। যখন আমাদের 2001 সালে যখন বর্ডারে একটা বাংলাদেশের একটা বিজিবি যখন আমাদের পাদুয়া অ্যাটাক করলো, এরপরে আবার একটা ইন্ডিয়ান একটা অ্যাটাক হয়েছিল 200 কিলোমিটার দূরে, বড়ই কি একটা না আছে সেটা। এই দুটো ঘটনার পরে ইন্ডিয়ান স্ট্র্যাটেজিতে কিছু ডিফারেন্স এসেছে, পার্থক্য হয়েছে। সেটা হচ্ছে ইন্ডিয়ান বিএসএফ এর যে ধরনের ডিপ্লয়মেন্ট ইন্ডিয়ান বর্ডারে ছিল, সেটাকে তারা অনেক চেঞ্জ করেছে। তারা একেবারে কাশ্মীর সীমান্ত থেকে ওইখান থেকে পোস্টিং করে এখানে দেয়।
তো তারা বলেছে দেখো অনেক সময় এরকম ঘটনা ঘটে যে ওখানে কাশ্মীর তো একদম হোস্টাইল একটা বর্ডার সিচুয়েশন, সেখানে একটু নড়াচড়া দেখলে ওরা ফায়ার করে দেয়। ওইখানে তারা সাইকোলজিক্যালি অনেক অনেক ধরনের আছে, লোক আছে। এরা যখন এখানে পোস্টিং হয় তারা এখানে এসে ওই মনস্তত্ব নিয়েই কাজ করে। আমাদের ইচ্ছার বিরুদ্ধে হলেও অনেক সময় এরকম ঘটনা ঘটে যায়। ঠিক। আমার কাছে গ্রহণযোগ্য বুঝতে যে পেরেছি। উত্তর আমি সেটা বলছি না। না, রেগুলারলি কিন্তু আমরা এটা দেখতে পাচ্ছি এটা প্রতি একটা মাসে কিন্তু explanation ওদের সংখ্যা আছে। বেড়েই যাচ্ছে। আমি আপনার জি, কাছে আর সময় দিতে পারছি না, দুঃখিত। আমি জি, আবার জি। হয়তো আপনাকে 1 মিনিট দিব। জনাব রুহিন হোসেন প্রিন্স, দয়া করে আপনি বলবেন আপনার কাছে পূর্বে রেখে যাওয়ার প্রশ্ন এবং আপনার পূর্বের আলোচক। জি, আমি পূর্বে যে প্রশ্ন রেখেছিলেন তার এই সময় আলোচনা আমি একটা ছোট মন্তব্য, কারণ এখানে অনেকগুলো আলোচনা শুনলাম, তো আমি এদিকে যাচ্ছি না সময়ের অভাবে। প্রথম কথা হচ্ছে, বর্ডারে যে কাজগুলো চলছে আমার বিবেচনা এগুলো নির্ভর করে সংশ্লিষ্ট সরকারগুলোর তার যে দৃষ্টিভঙ্গি তার উপরে, এবং যে দেশে আমাদের দেশে যে হত্যাকাণ্ডগুলো তারা সংগঠিত করতে পারছে সেটাও অনেক ক্ষেত্রে নির্ভর করছে। দেখবেন যে অনেক সময় আমাদের নতজন অ্যাটিটিউডের কারণে অসংখ্য উদাহরণ দেওয়া যায়, আপনিও বলেছেন আমরাও বলতে পারি। আমাদের দেশের রাষ্ট্র যারা পরিচালনা করেন তাদের পররাষ্ট্রমন্ত্রী অনেক সময় এমন এমন কথা বলেন, তিনি যে কোন দেশের দায়িত্ব পালন করছেন এটা বোঝা যায় না। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে যেমন তেমনই এই রকমের। সুতরাং এই জায়গার উপরে নির্ভর করছে একটা দেশ, সেই দেশ এ ধরনের একটা আধিপত্যবাদী আমি জাস্ট অবস্থানকে এখানে একটু কিভাবে একটু নিচ্ছে। আপনার থেকে ক্লিয়ার, আপনি তো এই জি, ব্যাপারটা খুবই অবগত আছেন। আমাদের জি। মাননীয় পররাষ্ট্রমন্ত্রী বলেছেন যে তিস্তা চুক্তি 10 বছর আগে হয়ে গেছে, এটা নিয়ে কথা বলার তো কোনো কিছু নেই। আসলে এই ব্যাপারটা কি বুঝাতে চেয়েছেন একটু দয়া করে ছোট্ট করে যদি শোনেন, বলেন। আমি আসল প্রশ্ন উত্তরে যাই। এগুলো ওনার এটা অবান্তর বক্তব্য। আমি বলছি, উনি তো স্বামী স্ত্রীর সম্পর্কই মনে করেন। সুতরাং আমি বলছি যে উনি যেটা বলছেন যেটা হয় নাই, সেটা হচ্ছে তাদের কোনোটাই অপরাধ দেখেন না। যে কোনো ভাবে ইনিয়ে বিনিয়ে তার স্বার্থ রক্ষাটা বড় হয়ে দাঁড়িয়েছে কেন? কারণটা সে যখন তার রাজনৈতিক স্বার্থটাকে প্রধান দেখে যে আমার টিকে থাকার জন্য তার সাপোর্টটা দরকার, এই কারণেই কিন্তু আমাদের এই নতজানু নীতিটাই হয়। এখন আমি আপনাকে বলি, আপনি আগে যেটা দুইটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আমার বিবেচনাটা ছোট ছোট করে উত্তর দিয়ে যাই, যে এই ধরনের একটা আধিপত্য যদি ওই রাষ্ট্র অব্যাহত রাখে তাহলে আমাদের করণীয়টা কি হবে। আমার বিবেচনায় করণীয় হচ্ছে প্রথমে এটা মনে রাখা দরকার যে আমরা জানি, আমি আগেই যার জন্য ভারত সম্পর্কে একটু বলেছি, যে তার যে রাষ্ট্র সরকার তার উপরে নির্ভর করবে তার আধিপত্য ভূমিকা কেমন হবে। ধরুন কল্পনা করি যদি ভারতে এখানে একটা প্রগতিশীল সরকার হয়, তখন কিন্তু তার ভূমিকা কিন্তু পরিবর্তিত হয়ে যাবে। তাহলে আমাদের সবসময় রাখতে হবে আমার দেশের জনগণকে ঐক্যবদ্ধ করে আমার স্বার্থকে সংরক্ষণ করতে হবে। একই সাথে মনে রাখতে হবে ভারতের জনগণের মধ্যে কিন্তু আমাদের মিত্রতা আছে। যেমন ধরুন উদাহরণ দিই, আমাদের রামপাল প্রজেক্ট একটা খুবই ক্ষতিকর প্রজেক্ট, আমরা বিরোধিতা করি। বাংলাদেশে অনেক সময় অনেকে এর বিরুদ্ধে কণ্ঠস্বর করতে পারে না, কিন্তু ভারতে কিন্তু নিয়মিত কণ্ঠস্বর হয়ে রয়েছে। সুতরাং এই সেতু বন্ধনটাই একটা অন্যতম জরুরি কর্তব্য বলে আমরা মনে করি। সুতরাং আমার দেশের জনগণকে আমার দেশের স্বার্থ বিবেচনা করে যেমন কণ্ঠস্বর করব, আমাদের ডিপ্লোমেসিকে কাজে লাগাতে হবে। এবং আরেকটা কোশ্চেন এখানে কে যেন বললেন যে আমরা কেন যেতে পারবো না, ধরুন আন্তর্নদী সংযোগের প্রশ্ন, 54টা নদীর যে অভিন্ন সেইটা আমাদের অধিকার আদায়ের জন্য কেন আমি আন্তর্জাতিক ফোরামে যেতে পারবো না? আমাদের সেই সক্ষমতা অর্জন করতে হবে। অর্থাৎ আমি যদি আগেই নতজানু না হই তাহলে আমি এই কাজটা করতে পারবো। এটা একটু আধিপত্যের বিষয় বললাম। আরেকটা প্রশ্ন আমি এই সময় করেছিলেন, যদি পশ্চিমবঙ্গে আজকে এ ধরনের একটা বিজেপির উত্থান ঘটে তাহলে কি? হ্যাঁ, এটা তো খুবই স্বাভাবিক। আমি কিন্তু আমার শুরুর আলোচনাটা খেয়াল করেন, আমরা প্রতিবেশীর সাথে সুসম্পর্কই প্রত্যাশা করি। কারণ বিশেষ করে ভারতের সাথে যদি আমাদের বিরোধিতাপূর্ণ সম্পর্ক হয় তাহলে এটা খুবই ক্ষতিকর। সুতরাং আমাদের সবসময় আমরা চেষ্টা করবো সেটি করার জন্য। কিন্তু এটা মনে রাখতে হবে আমাদের ইচ্ছা অনিচ্ছায় তো অনেক কিছু নির্ভর করে না। আজকে পশ্চিমবঙ্গ, ওইখানে কিন্তু বাম প্রগতিশীল গণতান্ত্রিক শক্তি আছে, তারা কিন্তু রুখে দাঁড়াচ্ছে। হ্যাঁ ঠিক, মমতা ব্যানার্জির সময় এটা চুক্তি হয়নি, আমরা বলেছি যে তাহলে মমতা ব্যানার্জি হয়নি, এটা কি মমতা ব্যানার্জিকে আমরা ধরবো? আমি তো সেই জায়গাটা না, কারণ ওইখানে সরকার তো বিজেপির সরকার। এখানে মমতা ব্যানার্জির সাথে তো আমার চুক্তির প্রশ্ন না, আমার চুক্তির প্রশ্ন তোমার সরকারের সাথে। তা তুমি এটা করতে পারো না, এই কৈফিয়ত তোমাকেই দিতে হবে। সুতরাং আমার দেশের কতটুকু যৌক্তিক? যে সমস্ত বাংলাদেশ সরকার যেমন সরকারের উচ্চ পর্যায়ে, আমার এখানে বিভিন্ন ধরনের অতিথিরা এসেছেন, আমি যখন এই প্রশ্নটা করেছি তখন আমাকে উল্টা প্রশ্ন করা হয়েছে যে আপনাকে যুক্তরাজ্যের তাদের যে পলিসিকে আপনাকে বুঝতে হবে। এটা কি আমার বোঝার, বাংলাদেশের না, নাগরিক আমার বোঝার ব্যাপার প্রয়োজন নেই, আছে? এটাই তো সমস্যা। আমি তো সমস্যা হচ্ছে বললাম যে অনেক সময় যখন আমি আমার স্বার্থের বাইরে তাদের বিবেচনাটা বেশি করি তাহলে তো সমস্যা হয়ে যায়। তারটা তো আমার বোঝার দরকার নেই, আমারটা আমাকে বুঝতে যেমন দেন। বাংলাদেশ থেকে আমরা এটাই অনেক হচ্ছে প্রধান সমস্যা। অনেক কেন অ্যাক্সেস হয়েছে কি দিচ্ছি। জানেন? আমি আবার বলছি যে দেখুন,
আবার এবার একটু বলি যে সময়ের জন্য আরো দরকার হলে বড় আলোচনা আনেন, সেখানে বলতে পারবো। আমরা যদি তাদের আধিপত্য বিস্তারকে রাজনৈতিক স্বার্থে মেনে না নেই, তাহলে দেখবেন আমার অনেক কিছু সমাধান হয়ে যাবে। এখন ধরুন ভারতের কি আমার দেশের সাথে সম্পর্ক, ভালো সম্পর্ক রক্ষার স্বার্থ নাই? আছে, এটা মনে রাখতে হবে। আমার দেশ একটা বিরাট কিন্তু পার্শ্ববর্তী দেশ, এখানে চীনকে ফাইট করার জন্য তার দরকার, বোঝার জন্য বলছি। এখানে তার একটা বড় মার্কেট, এখানে মনে রাখতে হবে যে আমার দেশে তারা কিন্তু রেমিটেন্স অনেক কিছু নিয়ে যাচ্ছে। সুতরাং আমি যদি ঠিকমতো বার্গেনিং করতে পারি, আমি যদি আমার দেশের স্বার্থ সংরক্ষণ করতে পারি, এবং আমি তো বলেছি আমার কিন্তু বন্ধুরা আছে ওই দেশে, গণতান্ত্রিক শক্তি আছে, বাম শক্তি আছে, সুতরাং বাংলাদেশের জনগণের সাথে তার একটা কালচার, অন্য ধরনের ঐক্য আছে। সুতরাং আমরা যদি একটু দৃঢ়তার সাথে দাঁড়াতে পারি, আমার ধারণা এখন যেটা দেখছি তার থেকে অনেক বেশি কিন্তু আমরা আদায় করতে পারবো। কিন্তু আমার দেশের যে সরকারগুলো থাকে, সেই সরকারগুলো, এখানে শামীম পাটোয়ারি একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন, খালি বোঝার জন্য বলি, দেখুন এখন যে সরকার আছে আমরা তার কথা বলছি যে সে তার স্বার্থে, তার স্বার্থ রক্ষার কাজ করছে, কিন্তু মনে রাখেন শুধুমাত্র ক্ষমতায় যাওয়ার কথা যারা চিন্তা করেন, নীতির কথা চিন্তা করেন না, দেশবাসীর কথা প্রধান চিন্তা করেন না, তারা কিন্তু আরাখাত লাইন দিয়ে রেখেছেন। আজকে মোদির বিরোধিতা অনেকেই করেন নাই, কিন্তু মোদি পাশ করার আগে অনেক দল তো তাকে কিন্তু শুভেচ্ছা বার্তা পর্যন্ত পাঠিয়েছিল। আমাদের যে সাম্প্রদায়িক অস্তিত্ব আমরা তাদের কথা এক সময় জানি, তারা কিন্তু মোদির সাথে যে হ্যান্ডশেক করে এসেছিল। কারণ ওই যে বললাম, সম্পর্ক যখন নিজের ক্ষমতার চিন্তা করে, তখন জনগণের ক্ষমতা এবং জনগণের অধিকারটা কিন্তু পেছনে পড়ে যায়। সুতরাং জনগণের অধিকার নিয়ে চিন্তা করলে আজকে কিন্তু জনগণকে ঐক্যবদ্ধ কথা বলেছেন, আপনি বারবার সেটা বলে যাচ্ছেন। আপনি এই ঐক্যবদ্ধটা কিভাবে চান? আপনি ঐক্যবদ্ধ, কারণ আমাদের এটা সমাধান করতে হবে। মানে আমরা ডেফিনেটলি আমরা চাই না আমাদের পার্শ্ববর্তী দেশের সাথে শত্রুতা থাকুক, কিন্তু মিত্রতাটাও কতটুকু আছে বর্তমানে, এবং করতে চাইলে, সমাধান করতে চাইলে কি করা উচিত বলে মনে করেন আপনি? খুব ছোট্ট করে যদি বলেন। আমি এক কথা উত্তর দিচ্ছি। ধরেন এইখানের কথা একটা কি, এটা আইডিয়াল হতো কোনটা, যদি কার্যকারী দলসমূহ জনতার সাথে এক হয়ে তাদের ক্ষেত্রে নতজানু পরিত্যাগ করে এক হতে পারতাম, কিন্তু সেইটা আমি দেখছি না। সুতরাং আজকে যদি এর বিপরীতে রাষ্ট্র ক্ষমতায় যারা থাকে, আমাদের দেশে বিভিন্ন সময় দেখছি এই স্বাধীনতার 50 বছরে যারা পালাক্রমে ক্ষমতায় আছে, তাদের বাইরে দেশপ্রেমিক একটা বাম প্রগতিশীল গণতান্ত্রিক শক্তির যদি উত্থান ঘটে, তারা যদি রাষ্ট্র ক্ষমতায় যেতে পারে, না পারলেও তারা যদি বাংলাদেশে একটা বড় শক্তি হিসাবে আবির্ভূত হয়, তাহলেই কেবলমাত্র জনগণের স্বার্থ সংরক্ষিত হবে। তার আগেই আমরা চেষ্টা করব বাইরে থেকে জনগণকে সংগঠিত করে আমাদের কণ্ঠ সোচ্চার করতে। সেই সোচ্চারের মধ্য দিয়ে আমরা আশা করি সে পর্যন্ত তাহলে কি আমাদের এভাবে মানে যে এইভাবে চলছে এভাবে চলতে থাকবে? না, মনে হয় না। আমরা প্রতি মুহূর্তে চেষ্টা করব যে কোনো অন্যায়ের বিরুদ্ধে আমরা প্রতিরোধ গড়ে তোলা, জনগণকে সাথে নিয়ে আমাদের ঐক্যবদ্ধ করে আমাদের দাবি আদায় করার। আপনি কি মনে করেন আমাদের তাহলে অন্ততপক্ষে আমাদের হবে কোন রাজনৈতিকভাবে কূটনৈতিক যে আমাদের নিয়োগ বা নিযুক্ত যেসব লোকজন কূটনৈতিকভাবে ডিল করছে ইন্ডিয়াতে, তারা কি ভেরি কম্পিটেন্ট? মানে না, মোটেই না, মোটেই না। আমি কিন্তু এর আগে এর উত্তর দিয়ে গেছি। সেখানে দুর্বলতা রয়েছে। অবশ্যই অবশ্যই আমরা অনেক ক্ষেত্রে দেখি, ওই যে দেখুন আমরা একটু গল্প অনেক শুনি, ধরুন আমরা তো হয়তো যাওয়ার ওইখানে সুযোগ নাই, যখন আমাদের অনেকে এইখানে পারস্পরিক আলোচনা করতে যান, আগে যে দেখা যায় সেইখানে হোমওয়ার্ক করে যান না অনেকে, আমি শুনেছি যে ঠিক মতো আমার দেশের স্বার্থকে সামনে আনতে পারেন না। তারা যে মনে করেন যে আচ্ছা যতটুকু পারি এটাই যেন একটা বড় ব্যাপার, দয়া করে যতটুকু দিচ্ছেন সেটাই যেন আমার বড় ব্যাপার, কারণ মাথায় তো অন্য জিনিসটা থাকে যে আমি তাকে ছাড় দিয়ে কতটুকু আদায় করতে পারি, কিন্তু আমার পক্ষে কতটুকু আদায় করতে পারি তার জন্য আমাদের নানা ধরনের করতে পারি। মানে দ্বিপাক্ষিক কোনো সম্পর্ক বলে আমার মনে হয় দ্বিপাক্ষিক কোনো সম্পর্ক আছে। আপনাকে প্রিন্স ভাই, আপনাকে অশেষ ধন্যবাদ। ব্যারিস্টার শামীম হায়দার এমপি মহোদয়, আপনার কাছে যাচ্ছি। আপনি কি মনে করেন যে আমাদের এই যে সম্পর্ক মেনটেনের ক্ষেত্রে নতজানু একটা ভাব রয়েছে? আপনি সরকারের বিরোধী দল হলেও সরকারের খুব ক্লোজলি আপনারা অংশীদারিত্বের সাথে যুক্ত রয়েছেন, এবং ভারতের ক্ষেত্রে আপনাদের নমনীয় যে এই অভিযোগটা রয়েছে, এটার ভিত্তিতে আপনার বক্তব্য জানতে চাচ্ছি। না, আমরা দেখুন, জাতীয় পার্টি কিন্তু এবার নরেন্দ্র মোদীর সাথে দেখা করে সুস্পষ্টভাবে তিস্তা নদীর পানি এবং পানি সমস্যার যে অভিন্ন নদীগুলোর সমস্যা সমাধানের সুস্পষ্ট দাবি জানিয়েছে, এবং সুস্পষ্টভাবে নরেন্দ্র মোদীজি বলেছেন যে উনি এই বিষয়টা খুব সিরিয়াসলি দেখবেন। এখন ভারত বাংলাদেশ সম্পর্কে তিস্তার কথা যেহেতু বলছেন, তিস্তার কথাটা আপনারা নতুন করে বলছেন না, এটা বহু বছর ধরে বলে আসছে, সবাই বলে আসছে, কেন সমাধান হচ্ছে না? এখন সমাধানের কথাই বলতে হবে আমাদেরকে। আপনি অনেক জ্ঞানী একজন মানুষ এবং অন্যান্য এমপিদের মতো নন। আপনি কি মানে সমাধান কিভাবে করবেন? আপনি কি যুদ্ধ করবেন নাকি মামলা করবেন নাকি? ওই কম্পিটেন্সের সাথে কি আমরা ডিল করছি? আপনি এখনো দাবি জানিয়ে আসছেন বলছেন, বাট আমরা এই মুহূর্তে দাবি জানানো ছাড়া আর বিকল্প কিছু আছে বলে আমার মনে হয় না। কেননা আমি আপনাকে দুটি কারণে বলি। দেখুন, 13 সালে দেশে একটা ইলেকশন হয়েছে, আমরা সবাই জানি ভারত ছাড়া পৃথিবীর সমস্ত দেশ
ইলেকশনটি পিছাতে চেয়েছিল, কিন্তু ইলেকশনটা হয়েছে। বাংলাদেশের মানুষ সেই ইলেকশনটাকে ঠেকাতে পারেনি এবং এরপরে সেই সরকারটি 5 বছর ছিল। আপনি বলছেন ভারত বিরোধিতার কথা কারা করবেন? প্রণব মুখার্জি যখন আসলেন, খালেদা জিয়া তখন দেখা করতে গেলেন না, তার পার্সোনাল চয়েস, আমি এটা নিয়ে কিছু বলবো না। 4 বছর পরে সুজাতা সিং যখন আসলেন পররাষ্ট্রমন্ত্রী, খালেদা জিয়া দেখার জন্য উদ্গ্রীব হয়ে গেলেন এবং দেখা করলেন। সো এখানেই আমাদের বার্গেনিং এর প্রবলেমটা হচ্ছে। দেখুন, আমাদের প্রবলেমটা, ভারতকে একটা জিনিস বুঝতে হবে, বাংলাদেশ নেপাল হতে পারে, এটার একটা রিস্ক আছে। এদেশের জনগণের মধ্যে কিন্তু একটা অ্যান্টি ইন্ডিয়ান, একটা অ্যান্টি হিন্দু, একটা পার্টিশন মনোভাব কিন্তু রয়ে গেছে। সেখানে ভারতকে সতর্কতার সাথে ডিল করতে হবে, বাংলাদেশের সাথে বন্ধুত্বপূর্ণ। এই জায়গাটা ভারতকে ফিলোসফিক্যালি বুঝতে হবে। না বুঝলে বিকল্পগুলো আমাদের জন্য খুব বেশি নাই, কিন্তু আমরা অনেক দিকে ভারতের থেকে আগিয়ে গেছি ইতিমধ্যে। আমাদের স্যানিটেশন, এডুকেশন, আর অনেক কিছু ইনক্লুশন। আমার একটা ছবির কথা মনে পড়ছে শামীম ভাই, আপনি বলছেন যে আপনারা কোনোভাবে নতজানু নন, ব্যক্তিগত দলীয় ভাবে নতজানু নন। আমার একটা ছবির কথা মনে পড়ছে যে ছবিটা অনেক ভাইরাল হয়েছিল, যে আমাদের দেশের সাবেক রাষ্ট্রপতি ভারতের একজন জুনিয়র, বয়সে যেমন জুনিয়র, পাশাপাশি রিসেন্ট রাষ্ট্রপতি, যেটা প্রণব মুখার্জির কথা বলছি, তাকে সামনে চেয়ারে বসিয়ে আমাদের দেশের সাবেক রাষ্ট্রপতি এবং দীর্ঘদিনের রাষ্ট্রপতি তিনি পেছনে দাঁড়িয়ে আছেন। এটাকে কি ধরনের জানু বলবেন, নত জানু নাকি এটাকে আপনি কিভাবে দেখেন? না, আমি বলতে পারছি না। যে এনিওয়ে, আমরা যেটা ভারত বিরোধিতা করতে গিয়ে আমরা বাংলাদেশে উগ্র মৌলবাদ বা উগ্র সাম্প্রদায়িক শক্তিকে উৎসাহিত করাটা, এটা আবার বাংলাদেশের জন্য অনেক খারাপ হবে। কারণ বাংলাদেশের ব্র্যান্ডিং হচ্ছে লিবারেল মুসলিম কান্ট্রি, এবং বাংলাদেশের লিবারেল মুসলিম কান্ট্রি থেকে আমরা যদি এটা উগ্র ইসলামিক দলের দিকে যায়, এবং আমি যেটা আপনাকে বলেছি, প্রচন্ড নেপালে যেটা করেছে, এটা বাংলাদেশে কেউ করতে পারে। ভারতকে এই জিনিসটা বুঝতে হবে। এই দেশের জনগণের মধ্যে যদি ভারতের ভালোবাসা না আসে, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক না আসে, তাহলে যে কোনো সময় যে কোনো একজন দাঁড়িয়ে প্রচন্ডের মতো একটা রেভলিউশন করতে পারে। এই রেভলিউশনটা যদি করা হয়, তাহলে সেটা ভারতের জন্য কতটা বিব্রতকর হবে, আমাদের জন্য কতটা ক্ষতিকারক হবে। আমরা একটা ছোট দেশ, কনজাস্টেড ইকোনমিক্যালি, এখনো আমরা হাইপের মধ্যে আছি। আমাদের যে ডিজাস্টার হবে সেটা আমরা এফোর্ড করতে পারবো কিনা। এবং যে দেশগুলোর উদাহরণ আলকুর রহমান সাহেব দিলেন, সেই দেশগুলো পৃথিবীর সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশ না। সে দেশগুলোতে চাকরি বাকরি টাকা দিয়ে হয় না। সে দেশে পলিটিশিয়ানরা রাষ্ট্রীয় স্বার্থে ইউনাইটেড। আমরা রাষ্ট্রীয় স্বার্থে ইউনাইটেড না। আমরা জীবনে একবারই ইউনাইটেড হতে পেরেছিলাম 71 সালে। যদি এদেশে সেনাবাহিনী, ব্যুরোক্রেসি, পলিটিক্যাল লিডার, জনগণ চারজন এক কাতারে দাঁড়ায়, তখন আপনি ভারতের সাথে সমান মর্যাদা নিয়ে বার্গেনিং করতে পারবেন, যেটা একটা ইউটোপিজম, কখনো হয়নি, সামনেও হবে বলে আমার মনে হয় না। বাট আমি যেটা বারবারই বলছি, নেপাল একটা এক্সাম্পল ক্রিয়েট করেছে, ভারতকে এ বিষয়ে সতর্ক থাকতে হবে। এবং সেকেন্ড যেটি আমি বলবো, যে 7 সিস্টার কমফোর্ট দিয়ে ভারতকে যে হিউজ ইকোনমিক বেনিফিট বাংলাদেশ করে দিতে পেরেছে, তার মিলিটারি কস্ট, তার ডিফেন্স কস্ট, সবকিছু, তার অন্যান্য বর্ডারে কনসেন্ট্রেশন, এর মানে ব্যাক হিসাবে, এর রিটার্ন হিসাবে বাংলাদেশ কি দাবি করছে, কি পাচ্ছে? খুব একটা কিছু পাচ্ছে না। এই যে পাচ্ছে না, এটা নিয়ে কথা বলা আমাদের সময় চলে আসছে। তবে অবশ্যই আমি বারবারই বলবো, আমি সমরাস্ত্র বিশেষজ্ঞ না, কোনোভাবেই উই ক্যান নট এফোর্ড এনিমি লাইক ইন্ডিয়া। যদিও কৌটিল্য বলে গেছি ইউর নেইবার ইজ ইউর বেস্ট এনিমি, বাট আমার মনে হয় সেখান থেকে আমাদের মাল্টিল্যাটারালিজমে চলে আসতে হবে। আরেকটা প্রপাগান্ডা আমি বলেছিলাম, যে আমাদের পাশাপাশি ইউরোপিয়ান ইউনিয়নের সাথে অত্যন্ত সুসম্পর্ক রাখতে হবে। কেন রাখতে হবে? দুটো খুবই স্নায়ু যুদ্ধের মধ্যে এই দেশ আছে। একটা রিজনাল কোল্ড ওয়ার চলছে কিন্তু এখানে চায়না এবং ইন্ডিয়ার মধ্যে, এবং বাংলাদেশ কুড বি এ বাফার স্টেট, এবং ডিভাস্টেটিং বাফার স্টেট উইদাউট এনি ফল্ট। যে কোনো সময় নার্ভাস ব্রেকডাউন হয়ে এই দুটো দেশের যে কোনো দেশ অন্যায় করতে পারে। মধ্যে করে ভাইকে আমি একটু মানে ল্যাগিং শুনতে পাচ্ছি। সরোয়ার ভাই, আপনিও কি সেরকম শুনতে এই যে পাচ্ছেন? অন্যায় আচরণ করলে তখন আমরা কি করবো? তখন আমাদের একটা ব্যাকআপ শক্তি লাগবে, একটা কুলিং পাওয়ার লাগবে। আর ইউরোপিয়ান ইউনিয়ন সেই কুলিং পাওয়ারটা হতে পারে, এবং তার মাল্টিল্যাটারালিজম, ইন্টারন্যাশনালিজমের দিকে আগাতে হবে। তাহলে আমরা আমাদের নদীর প্রবলেম কেন, যখন আমরা বসি ভারতের সাথে আমরা বার্গেনিং এ পাশে। জি,
শামীম ভাই, আমরা কতটুকু কম্পিটেন্ট, আপনি যেটা বলেছেন খুব এক্স্যাক্টলি স্ট্র্যাটেজিক্যাল জায়গা থেকে এভাবেই আমাদের করা উচিত, সেই জায়গা থেকে আমরা কতটুকু কূটনৈতিক ভাবে কম্পিটেন্ট এইগুলি রক্ষা করার ক্ষেত্রে অথবা এগুলিকে আমরা আপনার স্টাবলিশ করার ক্ষেত্রে? ব্যারিস্টার শামীম হায়দার, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? কেউ পারছে না এবং কেউ পারবে না। যারাই আজকে, জি হ্যালো শুনতে পাচ্ছেন? হ্যালো জি, এখন হ্যালো জি। সো আমরা মনে করি শামীম ভাই, আপনাকে আমি আপনার সমস্যা হচ্ছে, আপনার সাউন্ড ক্লিয়ার না, আপনার মনে হয় নেটওয়ার্কে একটু দিকে সমস্যা। আমাদের যেতে হবে, ভারতের সাথে বন্ধুত্বের জি বলুন বলুন। আমাদের, জি শুনতে পাচ্ছেন? হ্যালো এখন শুনতে পাচ্ছি। জি, আমি যেটা বারবারই বল, দেখুন T9 এর দিকে এবং 4টি জেলার হচ্ছে আমরা ব্যারেজ করেছিলাম জাতীয় পার্টি, ওটাই প্রথম ব্যারেজ, ওটাই শেষ ব্যারেজ। না শামীম ভাই, আপনাকে কথা পরিষ্কার না, আপনাকে শুনতে পাচ্ছি না। আপনাকে এতক্ষণ খুব ভালো শোনা গেছিল, কিন্তু এখন কেন জানি একটু করার যেটা না। শামীম ভাই, আপনাকে শুনতে পানির পাচ্ছি না। জন্য ব্যারিস্টার স্যার, আপনি বলুন না করে। ক্ষমতা অর্জন, তখন শামীম পানি ভাই, দিয়ে আমাদের আর বার্গেনিং। জি বলুন প্লিজ। শামীম ভাই কথা হেজি কেটে যাচ্ছে, ইন্টারনেট প্রবলেম। হ্যাঁ, আপনি দেখুন যে 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 কথাটা এখানে আসলো যে ইন্ডিয়ার সাথে আমাদের বন্ধুত্ব রাখতে হবে, তো আমরা তো রাখতে চাই। বাংলাদেশ তো একটু বন্ধুবান্ধব কান্ট্রি, কিন্তু এই 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 সম্পর্কটা রাখা এট দ্য হোয়াট কস্ট? এটা কি একটা সাবসার্বিয়ান কান্ট্রি হয়ে, না দুইটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের যে সম্পর্ক সেই সম্পর্ক বজায় রেখে? আজকে আমার আগের আলোচনায় বলেছি এবং অনেক আলোচক, ইন্ডিয়ার বরং বাংলাদেশের প্রতি আজীবন কৃতজ্ঞ থাকার কারণ ঘটেছে 71 সালে। আজকে পাকিস্তানকে ভেঙে তারা রিজিওনাল পাওয়ার হয়েছে, তাদের অর্থনীতি একটু বাড়ছে, কিন্তু আজকে ইন্ডিয়ার হিন্দু কমিউনিটি যে মুসলমানদেরকে ধ্বংস করতে চায়, সেইটা তো আমাদের পূর্বপুরুষরা বুঝে গেছে। শেরে বাংলা সেই 54 সালেই বলেছে, যখন লাহোর রেজুলেশনটা করলেন, একাধিক মুসলিম স্টেট শেরে বাংলা এই পাকিস্তান যেভাবে 47 সালে গঠিত হয়েছিল সেইটার বিরোধিতা কেন করেছিলেন? সেইটার বিরোধিতা করেছিলেন যে বাংলাদেশ আজকে যেভাবে ভারত আঁকড়ে ধরে একটা খদ্দের রাষ্ট্রে পরিণত করেছিল সেইটা ঠেকাবার জন্য। শেরে বাংলার আইডিয়া ছিল পরিষ্কার, বাংলাদেশ সৃষ্টি হবে, বাংলাদেশ আসাম এবং দুই বঙ্গ মিলাই একসাথে হবে, তাহলে বাংলাদেশ একটা ভায়াবল রাষ্ট্র। তো সেইটা তো এখন সত্য প্রমাণিত হলো। আজকে ইন্ডিয়ান বিজেপি লিডাররা বলে যে পদ্মা নদীর পশ্চিম অংশ আলাদা করতে হবে হিন্দুদের জন্য, একটা সেফ ল্যান্ড করার জন্য। এইটা হলো হিন্দুদের প্রবলেম, সবার না, অনেক হিন্দু, ভালো হিন্দু আছে, অনেকই আছে। এই যে কুলদীপ নায়ার, তারপরে এখন অনেক আর্টিকেল লেখে, অরুন্ধতী রায় আপনি বললেন, তারপরে সুকরঞ্জন দাশগুপ্ত, আজকেও একটা আর্টিকেল আছে তার। হ্যাঁ, কিন্তু তাদের রাষ্ট্রীয় পলিসিটা দেখেন। আজকে অমিত শাহ যখন বাংলাদেশকে উই পোকা হিসেবে কনসিডার করে, উই পোকা হিসেবে বলে, আমাদের তো বলা উচিত যে তোরা ইঁদুর, ইন্ডিয়ানরা ইঁদুর। ইঁদুর যেরকম অন্যের ধান কেটে নেয়, ক্ষেতের ধান কেটে নেয়, সেইভাবে বাংলাদেশে আজকে 10 লক্ষ ইন্ডিয়ান কোন ওয়ার্ক পারমিট ছাড়া কাজ করে না, এদেশের সম্পত্তি ইঁদুরের মতো কেটে কেটে নিয়ে যাচ্ছে। তো এইটা ছিল তাদের উদ্দেশ্য। এবং এইটা ঐতিহাসিক ভাবে আপনার রিসার্চ করে দেখা, যেটা আমি বলছিলাম যে হিন্দুরা যখনই সেই 7th সেঞ্চুরি থেকে 6th সেঞ্চুরিতে যখন হিন্দু রুলারদেরকে, যখন মুসলমান রুলাররা ক্ষমতা থেকে বহিষ্কার করলো, ক্ষমতা টেক ওভার করলো মুসলিম, তখন এই আরএসএস এর সৃষ্টি। তখন তো তারা মুসলমানদের প্রতি প্রতিহিংসা পরায়ণ ছিল, এবং সেই প্রতিহিংসা পরায়ণ চরিত্র করার জন্য তারা 1757 সালে ব্রিটিশদের সাথে কনস্পিরেসি করছে, তারপর 47 সালে একটা ফল্টি ডিভিশন করছে, 71 সালে বাংলাদেশকে ভাগ করেছে। এবং 71 সালে বাংলাদেশকে ভাগ করার পরে আমরা স্বাধীনতা চেয়েছি, আমরা স্বাধীন হয়েছি, কিন্তু আমরা কারো করদ রাষ্ট্রে পরিণত যাচ্ছি। তো সেইটা 2009 এর পরে
বাংলাদেশকে তারা এই মুসলমানদেরকে শাস্তি দেওয়ার একটা সুযোগ পেয়েছে, এবং সেই জন্য এটাকে বলা হয় তাদের মিশন অ্যাকমপ্লিশড। হ্যাঁ, আজকে বাংলাদেশে একটা মৌখিকভাবে একটা উপর থেকে ভার্বালি একটা বন্ধুত্ব মুখে দেখেন আপনার এই রোহিঙ্গা সমস্যায় তারা কি আমাদের পাশে দাঁড়িয়েছে? আজকে বাংলাদেশের সভরেন্টি মারাত্মকভাবে হুমকির মুখে আজকে ইন্ডিয়া নিয়েছে। কিভাবে আপনি দেখেন যে এই যে ইলেকশন ইন্টারভেনশন ফরেন সেক্রেটারি যেভাবে করলো, বাংলাদেশ ব্যাংকের টাকা লুট করেছে ইন্ডিয়ান স্টেট ব্যাংকের অফিসার, সেইটা আমরা শাস্তির সম্মুখীন করতে পারিনি। পোর্টে তাদের শিপ আসবে, বাংলাদেশের শিপ যদি থাকে তাদের শিপকে 4 দিনের ভিতরে বার্থিং এ নিয়ে আসতে হবে, মাল খালাস করতে হবে। আজকে আপনি দেখেন যে আমাদের ল্যান্ড ব্যবহার করে তারা ট্রানজিট নিচে কোনো ট্রেড দেবে না, তাদের বড় বড় গাড়ি চলবে। মেরিটাইম সার্ভেলেন্স, রাডার দিয়ে মেরিটাইম সার্ভেলেন্স করবে। কেন? বাংলাদেশে কি এই ডিফেন্স ক্যাপাবিলিটি নাই মেরিটাইম সার্ভেলেন্স করার জন্য? এইটা কেন করে? এই চুক্তিটা কেন করে? অর্থাৎ বাংলাদেশের সভরেন্টিতে তারা বিশ্বাস করে না। এবং একটু আগে যে কয়লা প্লান্টের কথা বলাও হয়েছে, এই কয়লা প্লান্টটা তাদের দেশের পরিবেশ নষ্ট হবে বলে তারা সেটি অ্যালাউ করে নাই। আপনি যদি আবার বন্ধু হয়ে থাকেন সেই কয়লা পাওয়ার প্লান্ট, কি করে আপনি বাংলাদেশে বলেন সুন্দরবনকে ধ্বংস করার জন্য? এবং এইটা নিয়ে যদি কেউ কথা বলে তাকে, এন্ড টু দ্যাট এক্সটেন্ট আজকে ইন্ডিয়ান র বাংলাদেশের কোন নাগরিককে গুম করবে, কোন নাগরিককে বেকায়দায় ফেলবে, মিথ্যা মামলা দিবে, সেইগুলো তারা ডিক্টেট করছে। এবং সেইটা আমরা এতদিন শুনেছি, এখন আমরা শুনতে পারলাম কালকে একটা টকশোর মাধ্যমে যে ভিপি নূরকে কিডন্যাপ করতে চেয়েছিল, এবং ভিপি নূর সেখানে বলেছে যে একজন ইন্টেলিজেন্স অফিসার বাংলাদেশের দেশপ্রেমিক অফিসার হবে নিশ্চয়ই। সে বলেছে যে আমার ইন্ডিয়ার উপর থেকে চাপ আসছে, আপনাকে ধরার জন্য, আপনাকে কিডন্যাপ করার জন্য, আপনি সাবধানে থাকেন। তো দেখেন এটা তো প্রমাণিত হয়েছে। তো বাংলাদেশের সভরেন্টি তাহলে কোথায় দাঁড়িয়েছে? এই জন্যই বলে যে বাংলাদেশে আজকে শুধু রোহিঙ্গা সমস্যা না, আমাদের নিরাপত্তার জন্য আমি ব্রিগেডিয়ার জেনারেল হাবিব স্যার আমার শ্রদ্ধাভাজন, আমি বলবো বাংলাদেশ শুড কনসিডার টু মেক এ অফেন্সিভ আর্মি। আজকে যদি বাংলাদেশের অফেন্সিভ আর্মি থাকতো, মায়ানমার এইভাবে রোহিঙ্গা সমস্যা করতে পারতো না। জিয়াউর রহমানের সময় যখন এই রোহিঙ্গা সমস্যার উদ্ভব হয়েছিল, বাংলাদেশে তখন অফেন্সিভ ক্যাপাবিলিটি ছিল বলে রোহিঙ্গা সমস্যা তখন সহজেই সমাধান হয়ে গেছিল। বাংলাদেশ শুড ইমিডিয়েটলি কনসিডার টু গেইন অফেন্সিভ ক্যাপাবিলিটি এগেইনস্ট এনি ইনভেশন, whether it is India, whether it is মায়ানমার। আজকে বাংলাদেশ সেই পলিসি যেতে হবে, না হলে আজকে রোহিঙ্গা সমস্যা, 2 দিন পরে এনআরসি সমস্যা, এইগুলো উদ্ভব হবে এবং বাংলাদেশকে এই সব সময় এই উই পোকার সাথে তুলনা করবে। বাংলাদেশের সভরেন কান্ট্রি, পৃথিবীতে বাংলাদেশের অনেক ছোট, আমাদের দেশের চেয়ে অনেক ছোট দেশ, স্বকীয়ত নিয়ে, ইজ্জত নিয়ে, তাদের সার্বভৌমত্ব নিয়ে, লিবার্টি নিয়ে তারা গভর্নমেন্ট চালিয়ে যাচ্ছে। এবং এই সার্বভৌমত্ব রাখতে হলে, আমাদের স্বকীয়তা রাখতে হলে, আমাদের আত্মসম্মান বোধ রাখতে হলে আমাদের দরকার জনম্যান্ডেট সহ একটা সরকার, যে সরকার নান আদার দ্যান জাতীয় স্বার্থ দেখবে, ন্যাশনাল ইন্টারেস্ট দেখবে, দেশের স্বার্থ দেখবে। এবং যে সরকার সেইটা করবে, মানুষ, বাংলাদেশের জনগণ তাদের আন্তর্জাতিক ভাবে বলেন, ভূ রাজনৈতিক ভাবে আমাদের আঞ্চলিক যে রাজনীতির কথা যদি বলি, সেখানে কিন্তু দেখা যাচ্ছে যে আমি যদি নাম ধরেই বলি একদম পুরোপুরি যে চীনের একটা বিশাল প্রভাব আমরা লক্ষ্য করছি, এবং নেপাল বলেন, শ্রীলঙ্কা বলেন, চীনের দিকে ঝুঁকছে। সেক্ষেত্রে আমাদের বাংলাদেশের ক্ষেত্রে তো আমরা একা এভাবে তো আর ওই স্ট্রেংথ নিয়ে কারো বিপক্ষে গিয়ে আমরা এই স্বাধীন সার্বভৌমত্ব রক্ষা করা সম্ভব না। সেক্ষেত্রে আমরা কার দিকে ঝোঁকা বলে মনে করেন আপনি? কারণ এখানে পাশে ইন্ডিয়া, সুতরাং আমাদের ইন্ডিয়ার সাথে তো ভালো বন্ধুত্ব রাখার কোনো বিকল্প নাই। আমরা তো বন্ধুত্ব রাখতে চাই, এবং বন্ধুত্বের ভিত্তি হবে দুইটি স্বাধীন সার্বভৌম দেশের যে বন্ধুত্ব, সেটা ইন্ডিয়ান ফরেন পলিসি মাস্ট রিফ্রেম। ইন্ডিয়ান ফরেন পলিসি বাংলাদেশের জন্য আজকে নট অনলি ডিজাস্টারাস ফর বাংলাদেশ, ইট ইজ অলসো ডিজাস্টার ফর ইন্ডিয়া। এই আনস্টেবল বাংলাদেশ তাদের স্বার্থে আসে না। তাদের যে দক্ষিণ ব্লক, তাদের ফরেন পলিসি কনসেপ্টকে রিফ্রেম করার জন্য আমি অনুরোধ জানাবো যে বাংলাদেশের আভ্যন্তরীণ পলিটিক্সে আপনারা আর হস্তক্ষেপ করেন না, আপনারা করদ রাষ্ট্র সৃষ্টি করেন না, এটা আপনাদের বিপক্ষে যাবে। বাংলাদেশে বঙ্গবন্ধু বাংলাদেশের যে ফরেন পলিসি প্রথম সংবিধানে করে গেছে, ফ্রেন্ডশিপ উইথ অল, ম্যালাইজ টু নান, সেইটাই হয়েছে বাংলাদেশের পররাষ্ট্র সম্পর্কের ভিত্তি। আজকে বঙ্গবন্ধু নিজেই রিয়ালাইজ করেছিল যদি শুধু ইন্ডিয়ার সাথে সম্পর্ক থাকে তাহলে বাংলাদেশের প্রোগ্রেস কখনই হবে না। সেই জন্য রাইট আফটার 72 তিনি কিন্তু মুসলিম ওয়ার্ল্ডের সাথে সম্পর্ক করেছেন, তিনি কিন্তু অন্যান্য রাষ্ট্রের সাথে সম্পর্ক করেছেন।
আমাদের চায়নার সাথেও সম্পর্ক থাকবে, ইন্ডিয়ার সাথেও সম্পর্ক থাকবে, পাকিস্তানের সাথে সম্পর্ক থাকবে, সকল দেশের সাথে সম্পর্ক থাকবে, বাট ভিত্তি হবে দুইটি স্বাধীন সার্বভৌম দেশের যে সম্পর্ক সেটা, এবং ন্যাশনাল ইন্টারেস্ট হবে প্যারামাউন্ট ইন্টারেস্ট। আজকে আজকে ইন্ডিয়ান বর্ডার গার্ড, কিন্তু পাকিস্তানে যদি একজন মারে তাহলে ওদের দুইজন নিহত হয়। চায়নাতে তারা কখনো এটা সাহস করতে পারে না, নেপালে কখনো সাহস করতে পারে না। বাংলাদেশে যদি একজন মারে তাহলে বাংলাদেশের উচিত হয় তাদের দুইজনকে কিল করা, তাদের সম্পর্ক নষ্ট হবে না। আদারওয়াইজ আপনি বর্ডার কিলিং কখনোই বন্ধ করতে পারবেন না। যারা এটা ভাবে যে ইন্ডিয়ার সাথে আমাদের যে কোনো মূল্যের সম্পর্ক রাখতে হবে, আমি তাদের সাথে কোনোভাবে একমত হতে পারি না। ইন্ডিয়ার সাথে বাংলাদেশের সম্পর্ক ভিত্তি হবে দুইটি স্বাধীন সার্বভৌম দেশের সম্পর্ক। এই ক্ষেত্রে বিএনপির যে পলিসি টুয়ার্ডস ইন্ডিয়া, ব্যক্তিগতভাবে আমি বলি সেই পলিসিতে ভুল আছে। ইন্ডিয়ান পলিসি কখনো উষ্ণতা, কখনো আর্দ্রতা, কখনো একটু লো। এইখানে বাংলা বিএনপি তাদের এই ইন্ডিয়ান ফরেন পলিসি অথবা পুরা পৃথিবীর ফরেন পলিসির ক্ষেত্রে তারা আরো ব্রিলিয়ান্ট লোক এখানে নেওয়া উচিত, যারা খোঁজখবর রাখে, যারা লেখাপড়া করে, যারা আন্তর্জাতিক সম্পর্কে এক্সপার্ট, এরকম নেওয়া উচিত। কিন্তু এই দলটায় আপনি জানেন আপনি যে বিএনপি এবং তাদের কথা বলছেন, আপনি তো বিএনপি নেতা হিসেবে কথা বলছেন, আপনি বিএনপি। না, আমি এটা ব্যক্তিগত ওপিনিয়ন রাখছি, আমি বিএনপি কে এখানে রিপ্রেজেন্ট করছি না, আমি বিএনপির একজন সদস্য। আমি যে ওপিনিয়ন রেখেছি সেটা আমার ব্যক্তিগত ওপিনিয়ন। যেহেতু এই কথাটা আসছে বলে আমি এই ব্যাখ্যাটা দিলাম। আমি মনে করি আমি মনে করি যে ইন্ডিয়ার সাথে যে বিএনপি যে সম্পর্ক যেভাবে মেনটেন করে তার ভিতরে কনসেপশনাল ভুল আছে। জি, আপনার কথা ক্লিয়ার হয়েছে, ধন্যবাদ ব্যারিস্টার সারোয়ার হোসেন। ব্রিগেডিয়ার জেনারেল এমডি হাবিবুর রহমান, আপনার কথা শুনে আমি আজকের অনুষ্ঠান শেষ করব। যখন 1972 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন প্রথম রাষ্ট্রপতি হন, তখন বিবিসির সাংবাদিক জনাব সিরাজুর রহমান একটা প্রশ্ন করেছিলেন তার প্রথম সাক্ষাৎকার রাষ্ট্রপতি হওয়ার পর। সেখানে জিজ্ঞাসা করেছেন যে বঙ্গবন্ধু, আপনি আন্তর্জাতিকভাবে যে সহযোগিতা চেয়েছেন সেক্ষেত্রে কারা কারা আপনাকে নিশ্চয়তা দিয়েছে যে আমরা এই ভঙ্গুর একটা রাষ্ট্রকে আবার পুনর্গঠন করার জন্য? তখন বঙ্গবন্ধু খুব ব্লান্টলি এবং খুব স্ট্রংলি বলেছিলেন যে হ্যাঁ, দুনিয়ার সাহায্য তো আমার প্রয়োজন আছেই দেশকে গড়তে হলে, কিন্তু এমন কারো সাহায্য চাই না যারা সাহায্যের নামে আমার দেশের স্বাধীনতার সার্বভৌমত্বের প্রতি হস্তক্ষেপ করবে। তিনি কিন্তু খুব স্ট্রংলি এটাকে করেছেন। আপনার কাছে কি মনে হয় সে কথাটা তিনি কার জন্য বলেছিলেন, কেন বলেছিলেন? তখন কি তিনি মনে করেছিলেন বা তখনও কি কোনো ধরনের হস্তক্ষেপ করার জন্য কেউ ইঙ্গিত করেছিলেন? অথবা আমাদের চতুর্দিকেই তো ভারত, এছাড়া তো কারো হস্তক্ষেপ করার কোনো সুযোগও ছিল না, তখন তিনি সেই যে ভয়ের জায়গা থেকে এটা করেছেন, কাদেরকে ইঙ্গিত করে করেছেন, এই ব্যাপারে আপনার কাছে জানতে চাই, এরপর আমার কথা শেষ করব। আমার ব্যক্তিগত অপিনিয়ন এটা, বঙ্গবন্ধু 25 তারিখ রাত্রে যে ভারতে যান নাই এখান থেকে ধানমন্ডি থেকে, এবং উনি 7ই মার্চের বক্তৃতায় বলেছেন আমি যদি হুকুম দেবার নাও পারি, এবং তারপরে যে উনি যে গেলেন না, সবাইকে পাঠিয়ে দিলেন। উনি যে 7ই মার্চের বক্তৃতার পরেও ডায়লগ করছিলেন, আমার কাছে যেটা মনে হয়েছে সমস্ত ঘটনা থেকে যে উনি কিন্তু আসলে চেয়েছিলেন ভারতের সহযোগিতা ছাড়াই বাংলাদেশের একটা স্বাধীনতা। যেমন ভারত যেরকম ব্রিটিশদের কাছ থেকে পলিটিক্যাল ডায়ালগের মাধ্যমে স্বাধীন হয়েছিল, ওরকম একটা চেষ্টা উনি সব লাস্ট দিন পর্যন্ত করেছেন, এবং বলেছিলেন আর যদি একটা গুলি চলে, আর যদি তোমার ভাইয়ের হতে হয় তোমাদের উপর কাছে অনুরোধ হলো, একটা মিলিটারি স্ট্র্যাটেজি দিয়েছিলেন, যুদ্ধের ঘোষণা দিয়েছিলেন, এবারের সংগ্রাম তোমাদের স্বাধীনতার সংগ্রাম, মুক্তির সংগ্রাম। এরপরে 25 তারিখ রাতে যখন আর একটা গুলি চললো, তখনই কিন্তু ওনার সেই আদেশটা এক্সিকিউট হয়ে গেল। উনি চেয়েছিলেন, উনি কিন্তু বারবাতে চলে যেতে পারতেন না, উনি কিন্তু লন্ডনও চলে যেতে পারতেন না, উনি কিন্তু ইন্ডিয়াতে গেলে ওনার উপরে এক ধরনের টার্মস এন্ড কন্ডিশন উনি সন্দেহ করেছিলেন, যেটা আসলে ওনার স্বাধীনতা সার্বভৌমত্ব থাকতো না। এই ভীতি থেকেই আমার বিশ্বাস উনি আর কোনো পথ না পেয়ে উনি নিজেকে বলেছে যাও, যুদ্ধ হবে এবং দেশ স্বাধীন হয়ে যাবে। উনি আর যাননি। উনি গিয়ে যদি একজন ইলেক্টেড লিডার অফ দ্য কান্ট্রি যদি কোনো চুক্তিতে সাইন করতেন, তাহলে সেটা থেকে উনি বেরিয়ে আসতে পারতেন না। কিন্তু উনি সেটা না করার পরে যখন লাহোর থেকে ওনাকে মুক্ত করে দেওয়া হলো স্বাধীনতার পরে, উনি কিন্তু লন্ডন চলে গিয়েছিলেন। লন্ডন গিয়ে সেখান থেকে সব পরিস্থিতি করে দিল্লিতে গিয়েছেন। দিল্লিতে ওনাকে বলেছিল যে আপনি রিক্টোসের মাধ্যমে একটা ওনার জন্য এয়ারক্রাফট করা হয়েছিল, উনি সেই এয়ারক্রাফট আসেনি, ব্রিটিশ এয়ারওয়েজের, ব্রিটেন তখনও স্বীকৃতি দেয়নি।
ওনাকে বলা হয়েছিল যে আপনি যে দেশ স্বীকৃতি দেন না সেই দেশের এয়ারলাইন্সে মানে বিমান বাহিনীর বিমানে করে কেন আসবেন? উনি বলেছিলেন যে লেট মি টেল দেম নট টু ডিক্টেট মাই অ্যাফেয়ার্স, হুমায়ুন আহমেদ রশিদ চৌধুরীকে বলেছিলেন। এরপরে দেশে আসার পরে কিন্তু উনি ইমিডিয়েটলি গড়ের মাঠে যে বিশাল জনসভা হয়েছিল 21শে জানুয়ারি 1972 সালে, ওখানে কিন্তু একটা স্লোগান ছিল এপার বাংলা ওপার বাংলা একই বাংলাতে পদ্মা মেঘনা যমুনা, এই সমস্ত অনেক আছে। যাই হোক, এগুলো আমি সংক্ষেপ করছি। এরপর উনি কিন্তু ভারতের প্রথম আহ্বানকে কিন্তু উনি সরাসরি ডিনাই করেছেন। আমি কি বলতে চাচ্ছি বুঝতে পেরেছেন? জি বুঝতে পেরেছি। উনি কিন্তু পাকিস্তানে গিয়েছিলেন, ওনাকে পাকিস্তানে যাওয়ার সময় বলা হয়েছিল আপনি দিল্লিতে হয়ে যাবেন। ওনাকে তারপরে গাদ্দাফি এসে নিয়ে গেছেন, গিয়ে উনি যদিও ভুট্টোকে দিয়ে স্বীকৃতি দেওয়া হয় তারপরে গিয়েছিলেন। এই যে বঙ্গবন্ধুর স্ট্র্যাটেজি টু গেট আউট অফ মানে কোন দেশের এবং আরেকটা জিনিস বঙ্গবন্ধু কিন্তু খুব স্ট্রংলি ডিনাই করেছিলেন। ইন্দিরা গান্ধীর প্রস্তাব ছিল, স্ট্রংলি অ্যাডভাইস ছিল যে ওআইসিতে আপনি কোনোভাবে যেতে পারবেন না, তিনি তো শুনেননি। উনি শোনেন না, শুধু না, তারপরে সেকেন্ড প্রস্তাব ছিল যে আপনি দিল্লি হয়ে যান, সেটা উনি শোনেন না। ওইটাকে অ্যাভয়েড করার জন্য গাদ্দাফিকে ঢাকাতে আনিয়েছিলেন এবং গাদ্দাফির সাথে একসাথে উনি লাহোরে চলে গিয়েছিলেন যাতে ওনাকে দিল্লিতে নামতে না হয়। এগুলো দিস আর দ্য স্টোরি হিস্ট্রি। তাহলে সেই প্রশ্নটা, যে প্রশ্ন আমি করলাম, যে বিবিসি সাংবাদিক সিরাজুর রহমান যে প্রশ্নটা করেছিলেন, আপনি কি মনে করেন যে বঙ্গবন্ধু ভারতকে ইঙ্গিত করেছিলেন? দেখেন, আমি এগুলো একটা লম্বা ডিসকাশনে কিন্তু আপনি ঢুকছেন, আপনি সময় দিতে পারবেন না আমাকে। আমি শেষ করে ফেলবো এক্ষুনি আপনার সাথে, এই কারণে আমি এই টপিকের উপর একদিন পুরো আলোচনা আমার সাথে করুন, আপনাকে আমি ঘন্টার পর ঘন্টা আপনাকে এক্সপ্লেন করবো। অনেক আগরতলা ষড়যন্ত্র আছে, এগুলো কিছু আছে, কিন্তু আপনার কাছ থেকে এটা নিয়ে বঙ্গবন্ধু কি তখন কোনো ভীতিকর পরিস্থিতিতে পড়েছিলেন কিনা, যে কারণে সন্দেহ তো ছিলই, এপ্রিহেনশন তো ছিলই, কারণ ভারতের একটা কাকে মিট করেছেন, কাকে আপনি সরাসরি যদি বলতেন, মানে উনি কাকে মিট করেছেন? বলছি যে ভারত যে বাংলাদেশের তাদের যে একটা বড় ধরনের ইন্টারেস্ট আছে বাংলাদেশের মাধ্যমে, তাদের সেভেন সিস্টারের যুদ্ধ চলছে, গেরিলা যুদ্ধ চলছে, সেখান থেকে যদি সেভেন সিস্টারকে রক্ষা করতে হয় বাংলাদেশের সাপোর্ট দরকার। এবং এটার একটা প্রস্তাবনা আগরতলা ষড়যন্ত্রের সময় তাকে করা হয়েছিল, উনি সেটাকে অ্যাভয়েড করেছেন, যার জন্য কিন্তু ভারতের মাধ্যমে উনি যুদ্ধ করে দেশ স্বাধীন করতে চাননি। উনি চেয়েছেন যে একটা ডায়ালগের মাধ্যমে ক্ষমতায় গিয়ে প্রধানমন্ত্রী হয়ে তারপরে বাংলাদেশকে স্বাধীন করবেন, এইটা অ্যাভয়েড করতে চেয়েছেন। এগুলো দ্বারা লট অফ স্টোরিজ, আপনাকে কিন্তু আমি কিন্তু এগুলো তথ্য নির্ভর কথা বলছি, আমার কাছে আই হ্যাভ দ্য লট অফ এগুলো ব্যাকগ্রাউন্ড নলেজ, আপনাকে রেফারেন্স আছে আমার কাছে। তো এগুলো অনেক কিছু আলোচনা, এগুলো আমার সংক্ষেপে বলা যাবে না, শুধু এটুকুই বলবো, সেটা হচ্ছে বঙ্গবন্ধু ভারতের এই আধিপত্য হতে পারে এই সন্দেহের বাইরে ছিলেন না। এবং যার জন্য কিন্তু দেখেন একসময় কিন্তু মোস্তাক আহমেদ প্রো পাকিস্তান ছিলেন, মোস্তাক আহমেদ ক্যাবিনেটে থাকলেন, তাজউদ্দিনকে কিন্তু ক্যাবিনেটে রাখলেন না, যেহেতু তার বিরুদ্ধে কমপ্লেক্স প্রো ইন্ডিয়া। দেয়ার আর মেনি আদার ইভেন্টস আপনাকে দিয়ে রিলেট করে দিতে পারবো যে বঙ্গবন্ধু সবসময় চেয়েছিলেন। এমনকি কেউ বলেন, আমি জানি না সত্য কি মিথ্যা, যে ভারত যদি খুব সিনসিয়ার থাকতো তাহলে বঙ্গবন্ধু মরতেন না, ভাষাবার ব্যাপারে যদি অনেস্ট থাকতেন বা তারা যদি চেষ্টা করতো, তারা তার মানে ভারতের সিনসিয়ারিটির কম ছিল, এই কারণেই মরেছে এই টাইপের। ভারত দেখেছে যখন এবার বাংলা ওপার বাংলা একই বাংলা স্লোগান উঠেছে, বাঙালি বীর বাঙালি, মানে তোমার যাতে বাঙালি জাতীয় শেখ মুজিব বিকেম দ্য থ্রেট অফ ইন্ডিয়ান সিকিউরিটি। ঘরের মাঠের এই আলোচনা বক্তৃতার পরে পাশে ইন্দিরা গান্ধী ছিল, রয়ের কি অ্যানালাইসিস হতে পারে যে বাংলাদেশ থেকে স্বাধীন করার ব্যাপার আমরা করেছিলাম যাতে করে সেভেন সিস্টার আমরা দমন করতে পারি। কিন্তু এখন দেখি তো ওয়েস্ট বেঙ্গলই চলে যাচ্ছে, ওয়েস্ট বেঙ্গল চলে গেলে বৃহত্তর বেঙ্গলে গেলে সেভেন সিস্টার কাটা পড়ে যাবে। তখন এই সেভেন সিস্টার মিলিয়ে বৃহত্তর বেঙ্গল মিলে যে বিশাল কনফেডারেশন হবে, যেটা একটা প্রস্তাবনা ছিল মাওয়িস্টদের, যে আপনি স্বাধীন করে আমাদেরকে সাহায্য করেন, আমরা আপনাকে ওয়েস্ট বেঙ্গল নিয়ে আপনি স্বাধীন বৃহত্তর বেঙ্গল হবেন। সেই বৃহত্তর বেঙ্গল এই সেভেন সিস্টার নিয়ে যে একটা আমরা কনফেডারেশন, দ্যাট উইল বি দ্য ডমিনেটিং মানে একটা অর্গানাইজেশন, এটা হবে স্টেট হবে এই সাবকন্টিনেন্টে। এটা তো একটা প্রস্তাবনা ছিল তখন বঙ্গবন্ধুর কাছে, সেটা উনি এটাকে তখন ওটা সাড়া দেননি। এগুলো লট অফ স্টোরি, যাতে এটা আপনি সংক্ষেপে আপনার কাছে। তাহলে বঙ্গবন্ধু হত্যার পেছনে কি কোনোভাবে আপনি মিন করছেন যে রয়ের হাত থাকতে পারে? আমি সেটা মিন করছি না, কিন্তু আমি এটুকু আমার বিশ্বাস, ব্যক্তিগত বিশ্বাস, যে ভারত আসলে তার বঙ্গবন্ধুর মধ্যে তাদের কোনো ইন্টারেস্ট খুঁজে পাননি এক সময়। এবং বঙ্গবন্ধু কি ইন্ডিয়ার মধ্যে কিছু ইন্টারেস্ট খুঁজে পেয়েছিলেন? কারণ আমরা আপনার আলোচনা থেকে বুঝলাম যে বঙ্গবন্ধু ইন্ডিয়ার একটা এই যে প্রভাব পড়তে পারে এটা নিয়ে তিনিও শঙ্কিত ছিলেন, তিনি চাননি কখনো যে কোনো
প্রভাব বাংলাদেশের স্বাধীন বাংলাদেশের উপরে পড়ুক, এতটুকু এইটা তো জায়গা বঙ্গবন্ধু যে বিভিন্ন ভাবে আসলেন, উনি গড়ের মাঠ থেকে এয়ারপোর্টে, দমদম এয়ারপোর্টে এসেই প্রস্তাব করলেন যে প্রাইম মিনিস্টার আমি চাই যে 17 মাসে আমার জন্মদিবসের আগে ইন্ডিয়ান সোলজার চলে যান। এই সমস্ত প্রস্তাবনা সবকিছুই তো একটা, এগুলো তো ফ্যাক্টস। এই ফ্যাক্টস গুলো অ্যানালাইসিস করে তো র অ্যানালাইসিস উইং তারা একটা ডিটারমিন করে যে হোয়াট ইজ হোয়াট। তো এগুলোর থেকে বঙ্গবন্ধু যে তাদের জন্য যে একটা কমফোর্টেবল পার্সন ব্যক্তিত্ব নয়, এটা আমার কাছে মনে হয়েছে। আমি হিস্ট্রি অ্যানালাইসিস করে বলছি, কতগুলো বিশ্লেষণ করে বলছি, ইভেন্ট গুলোকে আমি অ্যানালাইসিস করে আমি একটা যেটা মনে করি। কিন্তু এর অর্থ এই নয় যে ভারতের সমস্ত জনগণ বাংলাদেশের শত্রু। আমি বলবো ভারতের ইন্টারেস্টে তখন যদি ভারতের আমিও প্রাইম মিনিস্টার হতাম, হয়তো আমি এই ধরনের কিছু চাইতাম, সেভেন সিস্টারকে কন্ট্রোল করতে, বঙ্গবন্ধু আবার সেটাকে অ্যাভয়েড করতে চেয়েছেন। সুতরাং যার যার স্বার্থ নিয়ে সে কাজ করেছে। এটার জন্য আমি ভারতের সাথে, জনগণের সাথে বাংলাদেশের জনগণের সত্যতা, এটাকে আমি ওইভাবে বলতে চাই না। এখন যদি মোদি বলেন মোদি একটা সাম্প্রদায়িক শক্তি, সেটা তো ভারতের লোকরাও মোদিকে ঘৃণা করে, আমরাও সেটাকে আমিও ব্যক্তিগতভাবে অপছন্দ করি। এর অর্থ না পুরো ভারত আমার শত্রু, ওই পয়েন্ট অফ ভিউতে সেটা তো অবশ্যই না, কিন্তু ভারতের রাষ্ট্রীয় রাজনৈতিক দৃষ্টিভঙ্গি কি আমরা সেটা সরকারের এক একটা নীতিমালাকে আমরা ঘৃণা করতে পারি, অপছন্দ করতে পারি, সেটাই আমরা ম্যাটার হিসেবে দেখতে হবে। কারণ ভারতের সাধারণ মানুষের ভালোবাসা দিয়ে তো আমাদের কোনো কাজ আসছে না, আমাদের তাদের পাকিস্তানের অনেক বুদ্ধিজীবী আছে যারা স্বাধীনতা, যে আমেরিকা আমাদের বিরোধিতা করেছে সরকার, তখন আমেরিকার জনগণ আমাদেরকে সাপোর্ট করেছে। যখন পাকিস্তান আমাদেরকে হত্যা করেছে তখন পাকিস্তানের অনেক বুদ্ধিজীবী আমাদের সহানুভূতি ছিল, আমাদের কাছে লেফটিস্ট অনেক বুদ্ধিজীবী ছিল, তারা আমাদের ব্যাপারে তাদের পজিটিভ ছিল। সুতরাং আমরা এভাবে অনেক শুনলাম, সরলীকরণ করবো না। যে আরো অনেক আলাপ করতে পারতাম, খুবই গুরুত্বপূর্ণ ইস্যু এবং খুবই ইন্টারেস্টিং ইস্যু। দর্শক, আপনারা এতক্ষণ ধরে আমার অনুষ্ঠানটি শুনলেন, প্রায় 1.5 ঘন্টার কাছাকাছি চলে এসেছি। আর খুব প্রিয় দুজন মানুষ, চারজনই আমার খুব প্রিয়, কিন্তু এই মুহূর্তে দুজন আর্মি পার্সন রয়েছেন, তাদের গল্প আরো বা তাদের ইতিহাস, তাদের কাছ থেকে আমরা আসলে বাংলাদেশ স্বাধীনতার ইতিহাস অনেক কিছু শুনতে পারতাম, কিন্তু সময় আমাদের অনেক সংক্ষিপ্ত, সে কারণে আজকে বিদায় নিতে হচ্ছে। জনাব ব্রিগেডিয়ার জেনারেল এমডি হাবিবুর রহমান, আপনাকে প্রথম পেয়েছি এবং প্রথম পেয়ে সত্যি কথা বলতে কি সারোয়ার ভাইয়ের মতো আমারও বলতে হচ্ছে আপনার ভালোবাসার, আপনার প্রেমে আমিও পড়ে গেছি। অবশ্যই সেই প্রেমের আলোকে আপনাকে নেক্সট টাইম আবারও চাইবো, এবং এই বিষয়গুলো নিয়ে আমরা মনে হয় সমাধানের আগ পর্যন্ত আমাদের এই বিতর্ক চলতেই থাকবে। আমরা সত্যের মিথ্যার ভিতরে যে সত্যগুলো লুকিয়ে আছে সেগুলো তুলে এনে সাধারণ মানুষের কাছে আমরা তুলে ধরতে চাই, এবং ফেস দ্য পিপল সে কারণে এই স্বপ্ন কাজ করে যাচ্ছে, কাজ করে যাবে। ভালোবাসা রইলেও আমার সাথে থাকবেন, ফেস দ্য পিপলের সাথে থাকবেন। পরবর্তী অনুষ্ঠান দেখার জন্য আহ্বান জানিয়ে এখানে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, ধন্যবাদ। ধন্যবাদ, থ্যাংক ইউ।